বিয়ের বয়স হয়েছে? আমরা তোমার জন্য মেয়ে দেখতে চাইছিলাম, তাও তো তোমাকে জানিয়েছিলাম। আবির মাথা নাড়ালো। সুলতানা বেগম নড়ে চড়ে বসলেন, একটু ভীষণ আগ্রহ নিয়ে শুধালেন। মৌনতাকে তো দেখেছো, ওকে তোমার কেমন লাগে? ওর সাথে যদি তোমার বিয়ে ঠিক করি, তাহলে আপত্তি আছে কোনো? মায়ের এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে বিস্মিত হলো আবির। মৌনতার সাথে তার বিয়ে? মেয়েটা খুব একটা খারাপ নয়, আবিরের ভালো লাগে তাকে, মিষ্টি একটা মেয়ে। আবির লাজুক হাসলো, একটু সময় নিয়ে উত্তর দিল। তোমরা যা ভালো মনে করো। সুলতানা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছেলের কথা শুনে, তবে স্বস্তি পেল না আদর্শ। আবিরের জবাব শুনে যেন মনে হচ্ছে কেউ তার গলাটা শক্ত হাতে টিপে ধরেছে, বুকে ব্যথা হচ্ছে। তার কি প্রেশার উঠছে? কোনো অ্যাটাক ট্যাটাক হবে? না, আর এভাবে বসে থাকা যাবে না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারো হতে দিতে পারবে না। আর ওই বাড়িতে যদি একবার প্রস্তাবটা চলে যায়, তাহলে মনও তার পরিবারও রাজি হয়ে যেতে পারে। ভদ্রতার খোলস ছাড়ল আদর্শ, অস্থির ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল। আমি মৌনতাকে ভালোবাসি। উপস্থিত সবাই হতবাক হলো মুহূর্তে। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো আদর্শের পানে। তবে ছেলেটা তার এইটুকু সাহস দেখিয়ে নিশ্চুপ হয়ে যায়নি, পরপর আবারও দৃঢ় কণ্ঠে বলল। আমি মৌনতাকে বিয়ে করতে চাই। দ্বিতীয় দফায় বিস্ফোরিত হলো সবাই। বাড়ির পরিবেশ থমথমে রূপ ধারণ করলো কিঞ্চিত সময়ের জন্য। সুলতানা বেগম হতবাক হয়ে অবলোকন করলেন ছেলের মুখশ্রী, অতঃপর তিনিও উঠে দাঁড়ালেন, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন। অসম্ভব। মৌনতার বিয়ে যদি রাস্তার একটা পাগলের সাথে হয়, তা জেনেও আমি খুশি হব, তবুও তোর সাথে বিয়ে দেব না। আদর্শ বিস্মিত হলো, অবাক সুরে বলল। কেন মা? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? মৌনতাকে তোর অপমান করে চলে যাওয়া সব আমি জানি। এরপরও আমি তোর মতো একটা গর্দভের সাথে ওই সুন্দরী মেয়েটার বিয়ে দেব, তা ভাবলি কিভাবে? আদর্শ অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল। ওটা একটা ভুল ছিল, আমি মৌনতার কাছে মাফ চেয়েছি। তো আমি ওকে ভালোবাসি মা। তুমি ওকে আবির ভাইয়ের জন্য ঠিক করতে পারো না। সুলতানা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন। তা আমাদের ব্যাপার। তবে তোর জন্য যে মৌনতাকে কোনোদিন ঠিক করব না, সে ব্যাপারে নিশ্চিত থাক। তাছাড়া তুই এখনো ছোট, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। ডাক্তার হয়ে বের হ। মা, সুলতানা বেগম তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন। ডাক্তার হয়ে বের হ, দেখবি এর থেকেও ভালো ভালো মেয়ে আশেপাশে ঘুরছে। আমার ভালো মেয়ে লাগবে না মা, আমার ওকেই লাগবে। সুলতানা বেগম চটলেন কিছুটা, ভারী কণ্ঠে বললেন। নিজের বয়সের দিকে দেখেছিস? মাত্র 20, এখনই বিয়ের জন্য লাফালাফি শুরু করেছিস। আশেপাশের মানুষ জানলে কি বলবে? আত্মীয় স্বজনদের সম্মুখে মুখ দেখাবো কি করে? আদর্শ ব্যাকুল হলো, অস্থির কণ্ঠে বলল। এমন করো না মা, আমি সত্যি ওকে ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না আমি। বাঁচবো না অমন সবাই বলে, কিন্তু দিন শেষে সবাই বেঁচে যায়, নিজেদের বদলে নেয়, আবারও সুখ খুঁজে নেয়। নিজের জন্য ভাব, নিজের ক্যারিয়ার নিয়ে ভাব, অযথা ঝামেলা করিস না। থামলেন সুলতানা বেগম, আবিরের পানে তাকিয়ে বললেন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরো, ও বাড়িতে যাব আমরা। আদর্শ পীড়া বাড়ল, বই কমল না। কতটা সাহস করে ভদ্রতার খোলস ছেড়ে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার দাবি করলো, অথচ তার পরিবার বুঝল না। সবাই মিলে তার হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্যে লেগে পড়ল। গলা দিয়ে আর খাবার নামলো না আদর্শের। টলমল পায়ে সে না খেয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দুপুরের প্রখর রৌদ্রতাপ, গ্রীষ্মের অতিষ্ঠকর সূর্যের আলোয় অতিষ্ঠ জনজীবন। আর সেই রৌদ্রকে মাথায় নিয়ে এক খোলা মাঠের মধ্যে বসে রয়েছে আদর্শ, মেহেদি আর রিয়াদ। মেহেদি ক্ষণে কর্ষণে বিরক্ত হচ্ছে। এই এত রৌদ্রে বসে থাকা যায় নাকি? ক্লাস শেষে আদর্শর কথা আছে বলে নিয়ে এলো এখানে, অথচ এখন কিছুই বলছে না। আচ্ছা, এই তীব্র রোদে ওদের পুড়িয়ে মারার পায়তারা করেনি তো আদর্শ? রিয়াদও বিরক্ত হচ্ছে, বেশ বিরক্তি ভরা কণ্ঠে এসে বলল। কি হয়েছে? কিছু তো বলবি। শুধু শুধু এনে এই রোদের মধ্যে বসিয়ে রেখেছিস আমাদের। তপ্ত নিঃশ্বাস ফেললো আদর্শ, মলিন কণ্ঠে বলল। আমি মনে হয় শেষ রিয়াদ। মেহেদি কপাল কুঁচকে বলল। তাই বুঝি? আমাদের এখানে নিয়ে এসেছিস রোদ্রে পুড়িয়ে তোর সাথে শেষ করবি? রিয়াদ চোখ গরম করে তাকালো মেহেদির পানে, অতঃপর হাত রাখলো আদর্শের কাঁধে, নরম কণ্ঠে শুধালো। কি হয়েছে? আদর্শ হুট করে ডুকরে কেঁদে উঠল, হক চকিয়ে উঠল রিয়াদ এবং মেহেদি দুজনেই। আদর্শের মতো একজন শক্তপোক্ত ছেলে কিনা এভাবে কাঁদছে। ছেলেটাকে যতটা চিনে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি। নিশ্চয়ই গুরুতর কিছু হয়েছে। রিয়াদ এবং মেহেদি ব্যস্ত হলো। মেহেদি পিঠে হাত রাখলো আদর্শের, অতঃপর শুধালো। কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মেহেদির প্রশ্ন শেষ হতে রিয়াদ প্রশ্ন করলো। আমাদের বল, কি হয়েছে?
আদর্শ কান্না থামালো, দুই হাতে চোখ মুছল দ্রুত। ছেলেদের নাকি কাঁদতে হয় না, অথচ সে কেঁদেছে, শব্দ করে কেঁদেছে। নিশ্চয়ই পুরুষ হিসেবে এই ভারী লজ্জাকর ঘটনা। আশেপাশের লোকজন থাকলে হয়তো তারা আদর্শকে দেখে ভীষণ হাসতো, তিরস্কার করে বলতো, যে পুরুষ ছোটবেলা থেকেই নিজেকে পুরুষ জাহির করতে এখনো কাঁদেনি, আজ সামান্য এক ভালোবাসার জন্য শেখাচ্ছে, তাও কিনা এখনো অবধি এক পাক্ষিক ভালোবাসা, নিজের অপ্রকাশিত ভালোবাসার জন্য। আদর্শ কেমন চুপ মেরে গেল। তেতে উঠল মেহেদি, ঝাঁঝালো কণ্ঠে বলল, অর্ধেক কথা বলবি না, তাহলে তো শেষ হতে হবে না। থাপড়ে আমি তোকে এখানেই শেষ করে দেবো, বেয়াদব। আদর্শ মলিন দৃষ্টিতে তাকালো রৌদ্রোজ্জ্বল শূন্যে, চোখ ধরে এলো। ছেলেটার বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মেহেদি তেতে উঠল, আবারও দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে বলবি, নাকি এক্ষুনি তোর গলা টিপে ধরে শেষ করে দেবো তোকে? দীর্ঘশ্বাস ফেললো আদর্শ, ভাঙা ভাঙা কণ্ঠে বলল। মা মৌনতার বিয়ে ঠিক করতে চাইছে আবির ভাইয়ের সাথে। রিয়াদ বিস্মিত হলো, তবে হেলদোল দেখা গেল না মেহেদির মধ্যে, বরং খুশিতে গদগদ হয়ে সে বলল, বাহ, খুব খুশির সংবাদ তো। আমি কিন্তু দাওয়াত করবি, কতদিন বিয়ে খাই না। মেহেদির এমন কথা শুনে রিয়াদ আর মেজাজ ধরে রাখতে পারল না। একে তো আদর্শের এই অবস্থা, তার মধ্যে আবার এই ছেলেটার যত সব উল্টাপাল্টা কথা। রিয়াদ ধমকে উঠল মেহেদিকে, কড়া কণ্ঠে বলল। তুই চুপ থাক। মেহেদি ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, আমি চুপ থাকবো কেন? না হয়েছে ঠিকই তো হয়েছে। সেই কৈশোর কাল থেকে নাকি এ ভালোবাসাকে মৌনতাকে, অথচ এখনো অবধি বলতে পারিনি। আমি বুঝি না এই ছেলে এই সাহস নিয়ে সমাজে বসবাস করে কিভাবে। থামলো মেহেদি, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা সবসময় মনে রাখবি আদর্শ, জোর যার মুল্লুক তার। তুই যত চুপ থাকবি মানুষ তত তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিবে। তারা ভাববেও ও তো কিছু বলবেই না। এই সমাজে বেয়াদব হয়েও একটা শান্তি আছে, নিজের জোর আর বেয়াদবির গুণে অন্তত কেউ কেড়ে নিতে পারে না কিছু। আদর্শ অবাক চোখে তাকালো মেহেদির পানে। মেহেদি তার কাঁধে হাত রেখে বলল, তোকে একটা কাজ করতে বলবো, পারবি? এ কাজে তোকে বেয়াদব বা গোন্ডা হতে হবে না, শুধুমাত্র একটু নির্লজ্জ হতে হবে। মৌনতাকে পেতে আমি সবকিছু করতে পারবো। মেহেদি হাসলো, চাপড় মারলো আদর্শর পিঠে, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, সাব্বাস বেটা, বাঘের বাচ্চা। দুপুর গড়িয়ে বিকালে দেখা মিলেছে, সূর্যটা ঢলে পড়েছে আকাশের এক কোণে। আদর্শ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল কেবলই। এতক্ষণ রিয়াদ আর মেহেদির থেকে বুদ্ধি নিতে নিতে এই সময় চলে গিয়েছে। কে জানে বাবা মা ইতিমধ্যেও বাড়ি চলে গিয়েছে কিনা। আদর্শ ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখলো তার বাবা মা ড্রয়িং রুমে রয়েছে। হয়তো এখন বের হবে হবে এমন পরিস্থিতি। আদর্শ স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক এরা এখনো যায়নি তাহলে। সুলতানা বেগম কপালে ভাঁজ ফেললেন, ছেলেকে দেখে থমথমে কণ্ঠে বললেন, তুমি কি ও বাড়িতে যাবে? তবে আগেই বলে রাখি, ওখানে গিয়ে ঝামেলা পাকাতে পারবে না কোনো। আদর্শ মায়ের কথার উত্তর দিল না কোনো। হুট করে ঝড়ের বেগে সে পায়ে পড়ে গেল বাবার, দুই পা জড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আব্বু তুমি আম্মুকে একটু বোঝাও, আমি ভালোবাসি মৌনতাকে। তবুও কেন সে তাকে আবির ভাইয়ের জন্য দেখতে যাচ্ছে? ছোট ভাইয়ের ভালোবাসার নারীকে জেনে শুনে বড় ভাইয়ের জন্য ঠিক করা, এটা এটা কোন ধরনের কাজ বলো তো? থামলো আদর্শ, আবারও বলল, আমি সবকিছু তোমাদের জানিয়েছি, তারপরেও যদি তোমরা আমার কথা না শুনো আর আবির ভাইয়ের জন্য মৌনতার বাড়িতে প্রস্তাব পাঠাও, তবে আমিও বলে দিলাম, আমিও আবির ভাইয়ের বিয়ে করিয়ে দেবো মৌনতার সাথে। তারপর ওর সাথে পরকীয়া সম্পর্ক করব, আর সমাজে তোমাদের মুখে চুনকালি মাখিয়ে বড় ভাইয়ের বউকে নিয়ে পালাবো। ভাইয়ের কথা শুনে হাহা করে হেসে উঠল আবির। কি সাংঘাতিক হুমকি দিচ্ছে তার ভাই! মৌনতাকে বিয়ে করলে সে তার সাথে পরকীয়া করে পালাবে? আবির হাসতে হাসতে ভাইয়ের কাঁধে হাত রাখলো, বলল, আমি ভাই তোর এই পরকীয়ার মধ্যে নেই। আমার বউ শুধুমাত্র আমার, তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আদর্শ ফিরে তাকালো ভাইয়ের পানে, চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে তুলে বলল, মৌনতাও ভালোবাসে আমাকে, ও তোকে মেনে নিবে না কখনো। তাহলে তোর ভালোবাসা তোর। আদর্শ অবাক হলো কিছুটা, অবাক সুরে বলল, মৌনতার জন্য আর আমাকে নিয়ে কোনো প্রস্তাব যাবে না। ওকে আমি তোর জন্য রেখে দিলাম। আদর্শের পড়াশোনা শেষ হতে এখনো অনেক সময়। ওরা কি এত সময় অপেক্ষা করবে? এর মধ্যে যদি ওরা অন্য কোথাও মেয়েটার বিয়ে ঠিক করে, তখন আমরা কি করব? আমিও মেয়েটাকে হারাবো। সুলতানা বেগমের কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। নিঃসন্দেহে মেয়েটাকে তিনি ভালোবেসে ফেলেছেন। হয়তো নিজ গর্ভে এক কন্যা সন্তান ধারণের অক্ষমতা থেকে এতটা ভালোবাসার উৎপত্তি। তপ্ত নিঃশ্বাস ফেললেন আদর্শের বাবা, শান্ত কণ্ঠে বলল, ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যখন বেরিয়েছি, গিয়ে দেখি আমার ছোট ছেলের কাছে তারা মেয়ে দিতে রাজি হয় কিনা। তাছাড়া মৌনতাও নাকি ভালোবাসে ওকে। মেয়ের ভালোবাসা পায়ে ঠেলবে তেমনটাও সালাম সাহেব মনে হয় না।
লোকটা ভীষণ ভালোবাসার পূজারী। দিনের আলোয় উজ্জ্বল শহরটাকে রাতের আধার গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। চারিদিকটা কৃত্রিম সোডিয়ামের আলোয় ঝলমল করে উঠেছে। মাগরিবের নামাজের একটু বাদেই মৌনতাদের বাড়িতে পৌঁছালো আদর্শরা। খুব একটা ঘনঘটা করে তাদের আসা নয়, মূল কথা এখানে তাদের আসার উদ্দেশ্যই জানিয়ে আসেনি কাউকে। শুধুমাত্র সুলতানা বেগম সকালে মৌনতাকে একবার কল করে বলে দিয়েছিল আজ আমরা আসব। সুলতানা বেগম কলিং বেল চাপতেই ছুটে এলো মৌনতা, দরজা খুলে জড়িয়ে ধরল তাকে। আনন্দে গদগদ হয়ে বলল, অবশেষে এলে তোমরা। সুলতানা বেগম হাসলেন, বললেন, পাগলি মেয়ে, ভেতরে তো ঢুকতে দিবি আমাদের? মৌনতা দাঁত দ্বারা জিহবা কাটল। সুলতানা বেগমকে ছেড়ে দাঁড়ালো, একপাশে সরে গিয়ে জায়গা দিল সকলকে ভেতরে ঢোকার। একে একে সকলে ঢুকলো ভিতরে। আদর্শ এলো সবার শেষে। মৌনতা এতক্ষণ অপেক্ষা করছিল এই ছেলেটার জন্য, তবে যার জন্য এত প্রতীক্ষা তার মুখ পানে তাকাতেই কপালে ভাঁজ পড়ল মৌনতার। কাল তো সব ঠিকই দেখে এসেছিল, তাহলে একদিনে কি এমন হলো যে ছেলেটার চোখ মুখ এমন শুকিয়ে গেছে? চোখগুলো লাল মনে হচ্ছে। মৌনতা কথা বলতে চাইলো আদর্শের সাথে, কিন্তু সেই সুযোগ আর হলো না। ভেতর থেকে ডাক পড়ল মৌনতার নাম ধরে। মেয়েটা আর কথা বলল না, চঞ্চল পায়ে দৌড়ে গেল ভিতরে। রাতের খাবার শেষে সবাই বসলো বসার কক্ষে। দুই পরিবার সবাই আছে এখানে। বেশ কিছুক্ষণ উসখুস করে আদর্শের বাবাই কথার সূচনা ঘটালো, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করলো। সালাম সাহেবকে উদ্দেশ্য করে বলল, আপনি অভয় দিলে একটা কথা বলতে চাইছিলাম সালাম ভাই। সালাম সাহেব হাসলেন, ভদ্রতার সাথে বললেন, এত ইতস্ততের কি আছে, আপনি নির্দ্বিধায় বলে ফেলুন আজাদ ভাই। আজাদ সাহেব খানিকটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, আসলে আপনি তো জানেন আমাদের কোনো কন্যা সন্তান নেই। আমার স্ত্রীরও মৌনতাকে ভালোবাসে ভীষণ, একদম নিজের মেয়ের মতোই দেখে এবং ওর বিষয়ে ভীষণ সিরিয়াস। সালাম সাহেবের কপালে কিছুটা ভাঁজ পড়ল। আজাদ সাহেব কি এমন বলতে চাইছে যাতে এতটা ইতস্তত বোধ? কপালে ভাঁজ ফেলে সালাম সাহেব বললেন, হ্যাঁ তা তো জানি। আজাদ সাহেব আর ইতিউতি করলেন না, সরাসরি ভাবেই বললেন, আমি মৌনতামাকে আমার ছোট ছেলের আদর্শ বউ করে নিতে চাই। দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? বড় আশা নিয়ে এসেছে আপনার কাছে। আজাদ সাহেবের হঠাৎ এমন প্রস্তাবে চমকালেন মৌনতাদের বাড়ির সবাই। মৌনতা গোল গোল চোখে তাকালো আদর্শের পানে। ছেলেটা মাথা নুইয়ে নখ খুঁড়ছে। মামুনও কিছুটা বিস্মিত। তবে কেউ কিছু বলার আগে আবারও মুখ খুললেন আজাদ সাহেব। শান্ত কণ্ঠে বললেন, আমি জানি আমার ছেলে এখনো পড়ছে, কিন্তু সারা জীবন তো আর পড়বে না। মেডিকেলে যখন পড়ছে অবশ্যই একদিন না একদিন ডাক্তার হয়েই বের হবে, প্রতিষ্ঠিত একদিন হবেই। আপনার মেয়েকে না খাইয়ে মারবে না। সালাম সাহেব ঘাড় ঘুরিয়ে একবার তাকালেন মৌনতা এবং আদর্শের পানে, অতঃপর বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু বড় ছেলের বিয়ে না দিয়ে ছোট ছেলের বিয়ে দিতে চাইছেন যে? এতক্ষণে মুখ খুললেন সুলতানা বেগম। ছোট ছেলের সব দোষ বড় ছেলের মাথায় দিয়ে বললেন, না মানে আমার বড় ছেলের অন্যত্র পছন্দ আছে। তারপরেও যদি তাকে মৌনতার সাথে জোর জবরদস্তি করে বিয়ে দিতাম, পরে দেখা যেত ওরা কেউই সুখী নয়। আর মৌনতাকে নিয়েও ভয় পাচ্ছিলাম, যদি আপনারা অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেন, তাই তাড়াহুড়ো করলাম আর কি। আবির হতবাক হলো। তার মা কি সুন্দর অবলীলায় ছোট ছেলের দোষ তার ঘাড়ে ঠেলে দিল। সকাল থেকে বিয়ে বিয়ে করে ছোট ছেলে হেদিয়ে মরল, তাকে পরকীয়ার হুমকি পর্যন্ত দিল, অথচ জনসম্মুখে সুলতানা বেগম আবিরের গায়ে কালি লাগিয়ে দিল। কি সুন্দর বলে দিল তার বড় ছেলের অন্যত্র পছন্দ আছে। মৌনতা হাসপাস করছে, কোথা থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। এখনো মনের কথার আদান প্রদান হলো না, প্রণয় ঘটলো না, এর মধ্যে বিয়ে, তাও এত তাড়াতাড়ি। তাছাড়া গতকাল তো প্রায় সারাদিনই ও বাড়িতে ছিল মৌনতা। এমন অস্বাভাবিক কিছু তো চোখে পড়েনি। আদর্শের মুখ চোখের অবস্থাও ভালো নয়। না, ছেলেটার সাথে আলাদা কথা বলতে হবে। মৌনতা তার ভাবিকে চোখে ইশারা করলো, বুঝালো আদর্শের সাথে আলাদা কথা বলতে চাইছে সে। সুমা বুঝলো মেয়েটার কথা। মামুনের কানে ফিসফিসিয়ে বলল, মৌনতা আর আদর্শকে এখান থেকে উঠিয়ে দাও, ওদের বিয়ের কথা চলছে আর ওরা এখানে। কেমন লাগছে না বিষয়টা? মামুন সাই জানালো স্ত্রীর কথায়। আদর্শ আর মৌনতার পানে দৃষ্টি ঘুরিয়ে বলল, মনতা আদর্শকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতো। মৌনতাকে আর পায়কে সে দ্রুত উঠে দাঁড়ালো, চঞ্চল পায়ে ত্যাগ করলো বসার কক্ষ। আদর্শ এলো মেয়েটার পিছু পিছু। দুজনে একটু সবার আড়ালে যেতেই মৌনতা তাকালো আদর্শের পানে, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন? আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে। তবে নিজের অবস্থার কথা জানিয়ে মেয়েটা সম্মুখে লজ্জায় পড়তে চাইল না, কথাটা ঘুরিয়ে নিতে বলল, এমনি। মৌনতার দৃষ্টি তীক্ষ্ণ হলো আরো। থমথমে কণ্ঠে বলল,
এসব ভুজুং ভাজুং অন্য কাউকে বোঝাবেন, আমাকে না। বলুন কি হয়েছে? আদর্শ এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল। বাবা মা তোমার সাথে আবির ভাইয়ের বিয়ের কথা বলছিল। মৌনতা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল। আর তাই আপনিও কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছিলেন, দেবদাস হওয়ার চর্চায় নেমেছিলেন। থামলো মৌনতা, কিছুটা অভিযোগের সুরে বলল। আমার প্রতি এই আপনার বিশ্বাস? আপনি ভেবেছিলেন আমার জন্য কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেই আমি রাজি হয়ে যাব? না মানে? আর বলতে দিল না মৌনতা। আদর্শকে থামিয়ে দিয়ে তার নিকটে এগিয়ে গেল মেয়েটা। 2 পা উঁচু করে আরেকটু ঘনিষ্ঠ হলো ছেলেটার সাথে। হাত বাড়িয়ে আদর্শের শার্টের কলার চেপে ধরে বলল। আমার চোখের দিকে তাকান। আদর্শ তাকালো মৌনতার চোখের দিকে। মৌনতা আরেকটু টেনে নিল ছেলেটাকে নিজের দিকে, অতঃপর বলল। কি দেখতে পাচ্ছেন? আদর্শ মৌনতার চোখে চোখ রেখে জবাব দিল। অগাধ ভালোবাসা। মৌনতা কলা ছেড়ে দিল। আদর্শের 2 পা দূরে সরে অভিমানী কণ্ঠে বলল। তাহলে ভাবলেন কিভাবে আমি আপনাকে ছেড়ে অন্য কারোর হব? অন্য কেউ প্রস্তাব দিলেই আমি রাজি হব, হোক সে আপনার ভাই। আদর্শ এগিয়ে গেল মৌনতার নিকট, অপরাধী স্বরে বলল। আমি ভাবতে চাইনি, তবুও ভাবনাগুলো কেন যেন চলে আসছিল। ভয় হচ্ছিল ভীষণ, তোমাকে হারিয়ে ফেলার ভয়। মৌনতা শুনল না আদর্শের কোনো কথা। অভিমানেরা যে ঘিরে ধরে রেখেছে তাকে। ছেলেটা এই তাকে বিশ্বাস করলো। হয়তো ভালোবাসি বলেনি, তবুও কেন ভালোবাসার কথা বুঝে নিল না। আদর্শ তো মৌনতাকে কখনো বলেনি ভালোবাসে, অথচ মেয়েটা বুঝে নিয়েছে আদর্শর ভালোবাসা, পড়ে নিয়েছে ছেলেটার 2 চোখের ভাষা। তাহলে আদর্শ কেন পারল না? মৌনতা আদর্শের সম্মুখ থেকে চলে যেতে উদ্যত হলো। অন্যদিকে পা বাড়াতে বাড়াতে বলল। যে আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারে না, তার সাথে আমার আর কোনো কথা থাকতে পারে না। বিয়ে তো দূরে থাক। আদর্শ হন্তদন্ত হয়ে ছুটল মৌনতার পিছু পিছু। পেছন থেকে মেয়েটার হাত টেনে ধরল দ্রুত। ব্যস্ত কণ্ঠে বলল। আমি তোমাকে বিশ্বাস করি, তবুও কেন যেন ভয় হচ্ছিল আমার। মৌনতা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো আদর্শের হাতের বাঁধন থেকে। কিছুটা শক্ত কণ্ঠে বলল। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, হাত ছাড়ুন আমার। দেখো, এমনি গতকাল থেকে তোমায় হারানোর ভয় পাগল হয়ে আছি, এখন আবার নতুন করে তুমি পাগল করো না। মৌনতা ফিরে তাকালো আদর্শের পানে, শান্ত কণ্ঠে বলল। আমাকে একবার বলতে পারতেন কি? ভালোবাসি। আদর্শ মৃদু হাসলো, একটু ঝুঁকে মৌনতার কানের কাছে মুখ নিয়ে বলল। না। মৌনতা ফুঁসে উঠল, আবারও কটমট করে বলল। তবে আমাকেও পাবেন না। আমি তোমাকে আমার হৃদয়ের কথা বলতে চাই, কোনো এক স্নিগ্ধ রাতে চাঁদের আলো গায়ে মাখিয়ে নিজের হৃদয়ে কুঠুরিতে বদ্ধ রেখে। মৌনতা আবারও নিজের হাত ছাড়িয়ে চলে যেতে উদ্যত হয়েছিল, তবে আদর্শের কথায় থমকে দাঁড়ালো। অবাক দৃষ্টিতে তাকালো সে ছেলেটার পানে। আদর্শ মুচকি হাসলো, মৌনতার কপালে টোকা দিয়ে বলল। তোমাকে নিজের করে পাই, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকারটা আসুক, তারপর না হয় হৃদয়ের কথা আদান প্রদান করবে প্রিয়তমা। সময় প্রবাহমান, বাধাহীন নদীর স্রোতের ন্যায় গতি তার। সেই গতি ধরে আজ কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। আদর্শ এবং মৌনতার বিয়েটা এক প্রকার ঠিক। আদর্শ ছেলে ভালো, মেডিকেলে পড়ছে, তাছাড়া মেয়ে নিজেও বলেছে সে আদর্শকে পছন্দ করে। এরপর তো আর সালাম সাহেবের না করার স্থান থাকে না কোনো। ছোটবেলা থেকে তিনি ছেলে মেয়েদের উপর নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেননি যে আজ দিবে। 2 পরিবারের বৈঠকে আপাতত সিদ্ধান্ত হয়েছে আংটি বদল করে রাখবে, পরে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হলে বিয়ে হবে। যদিও মনে মনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ, তবে মুখ ফুটে কিছুই বলতে পারেনি, আর বলবেই বাকি। এই বয়সে কেঁদে কেটে নিজের বিয়ে ঠিক করেছে, এখন যদি আবার তাড়াতাড়ি বিয়ে করবে বলেও লাফায়, তবে মান সম্মান এই পর্যন্তই শেষ। আবার সব ঠিকঠাক, কিন্তু বিয়ের পরে এটাও মেনে নিতে পারছে না। চোখের সম্মুখে বিরিয়ানি রেখে যদি বলে, খবরদার এই বিরিয়ানি তুমি ছুঁয়েও দেখবে না, তাহলে কি হয়? বিয়ে ঠিক, অথচ ছোঁয়ার অধিকার নেই। যদি ভুলক্রমে একটু ছুঁয়েও দেয়, তাহলেও তা হবে অবৈধ হারাম। রাত বেশি নয়, চারিদিকে এখনো কোলাহলের ঘনঘটা। আবির বা আজাদ সাহেব অফিস থেকে বাড়ি ফিরেনি এখনো। সুলতানা বেগম ড্রয়িং রুমে বসে বসে সিরিয়াল দেখছিলেন। আদর্শ গত 30 মিনিট ধরে সুলতানা বেগমের পাশে বসে নখ করছে। কিছু একটা বলতে গিয়েও পারছে না, কেমন উসকুস করছে। সুলতানা বেগম বোধহয় এতক্ষণে বুঝলেন ছেলের মনোভাব। টিভির দিকে চোখ রেখেই বললেন। কিছু বলবি? তাহলে বলে ফেল। আদর্শ মাথা চুলকালো, ইতস্তত করে বলল। না মানে, আমার আর মৌনতার করতে এখন করিয়ে রাখলে হতো না? আনুষ্ঠানিকভাবে বিয়েটা না হয় আমরা প্রতিষ্ঠিত হলে হতো। সুলতানা বেগম ভড়কে গেলেন ছেলের কথা। ছেলে তার এত বিয়ে পাগল হলো কবে থেকে? সেদিন কান্নাকাটি করে বড় ভাইয়ের স্থানে নিজের বিয়ে ঠিক করলো, এখন আবার নির্লজ্জের মতো এসেছে বিয়েটা তাড়াতাড়ি করানোর কথা বলতে। সুলতানা বেগম গোল গোল চোখে তাকালেন ছেলের পানে। মায়ের এমন দৃষ্টিতে বেজায় অপ্রস্তুত হলো আদর্শ। আমতা আমতা করে বলল। আমার জন্য না, তোমার জন্যই বলছিলাম। সুলতানা বেগম কপাল কুঁচকালেন, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলেন।
আমার জন্য। আদর্শ ঢোক গিলল। জিহবা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, না মানে মা, তুমি ভেবে দেখো, একবার আমার আর মৌনতার কেবল বিয়ের কথা উঠেছে, আংটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমত অবস্থায় কিন্তু মৌনতার উপরে তোমার কোনো অধিকার নেই। তুমি চাইলেই মৌনতাকে মেয়ে কিংবা পুত্রবধূ বলে দাবি করতে পারবে না। মৌনতার ভালো মন্দে তোমার কথা বলার কোনো অধিকার নেই। অথচ আমার সাথে যদি তুমি মৌনতার আগরটা এখন করিয়ে রাখতে, তাহলে কিন্তু ওর উপর সম্পূর্ণ অধিকার থাকতো তোমার। কোনো একটা বড় কাজ করতে গেলেও তোমাকে জিজ্ঞেস করে করতো। হাজার হলেও তুমি ওর শাশুড়ি মা, সম্পূর্ণরূপে ও তোমার মেয়ে হয়ে উঠতো। থামলো আদর্শ, আবার বলল, আজকাল আংটি বদলের দাম আছে কোনো, বলো? বিয়ের আসরে কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত বিয়ে ভেঙে যায়, আর সেখানে আমার পড়া শেষ হওয়া পর্যন্ত তুমি শুধুমাত্র একটা আংটি বদলের উপর ভরসা করে থাকবে? একটা কথা ভেবে দেখো মা, মেডিকেলে শুধু আমি একা নই, মৌনতাও পড়ছি, খুব মেধাবীও। কোনোভাবে যদি বড় কোনো ডাক্তারের জন্য ওর বিয়ের প্রস্তাব পাঠায় আর ওর পরিবারও রাজি হয়ে যায়, তখন কি হবে? তোমার কিন্তু ওকে আর মেয়ে হিসেবে পাওয়ার আশা পূরণ হবে না। সুলতানা বেগম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। ছেলে খুব একটা ভুল কিছু বলেনি। আজকাল আংটি বদলের দাম নেই কোনো। এমন কত আছে যে আংটি পরিয়ে এসেছে, পরে আবার ভালো প্রস্তাব পেয়ে পাত্রপক্ষ আংটি ফেরত দিয়েছে। আর মেয়েটাকেও ছোটবেলা থেকে সুলতানা বেগম ভালোবাসেন ভীষণ, একদম নিজের মেয়ের মতো। রক্তের সম্পর্ক না থাকলে কি সব ভালোবাসা কি শুধুমাত্র রক্তের সম্পর্কেই আটকে থাকে নাকি? আদর্শ মাকে চিন্তিত দেখে বাঁকা হাসলো। কাজ মনে হয় হয়েছে এবার। আদর্শ চোখে মুখে আবারও শান্তভাব ফুটিয়ে তুলে বলল, নিষ্পাপ বাচ্চাদের ন্যায় মুখ করে বলল, আমার এত তাড়াতাড়ি অত বিয়ে শাদী করার শখ টক নেই মা, তোমার জন্যই শুধু বললাম। ভেবে দেখো মা, পড়াশোনা শেষ করে তুলে আনবে সেই আশায় কিন্তু শেষে সব হারালেও হারাতে পারো। কথাটা বলেই ব্যস্ত পায়ে প্রস্থান করলো ছেলেটা। এখন আর এখানে তাদের কোনো কাজ নেই। সে ঢের জানে, বাকিটা তার মাই সামলে নিবে। রাতের আধার কেটে দেখা দিয়েছে সকালের উজ্জ্বল সূর্যটার। চারিদিকে জনমানব হৈ হৈ করে ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবিকা নির্বাহের কর্মে। মেহেদি আর রিয়াদ গলাগলি বেঁধে হাঁটছিল রাস্তার ফুটপাত ধরে। উদ্দেশ্য কলেজে যাবে। বিশাল এক দুঃখে জর্জরিত তারা। না পারছে এই দুঃখের কথা কাউকে বলতে, আর না পারছে চিৎকার করে কাঁদতে। তাদের বন্ধু, তাদের বয়সী হয়েও আদর্শের কিনা বিয়ে ঠিক হয়ে গেল, অথচ তাদের পরিবার থেকে এখনো অবধি বিয়ের বও উচ্চারণ করলো না। এই দুঃখ কি সহ্য করার মতো? নিশ্চয়ই না। মেহেদি বড়ই করুণ কণ্ঠে বলল, বন্ধু, ভাবছি এবার খাটটা মাঝখান থেকে কেটে আলাদা ফেলবো। কত কাল আর দুইজনের বিছানায় একজন ঘুমাবো? রোজ রাতে ওই বিছানায় একা একা ঘুমোতে যে ভীষণ কষ্ট হয়, বুক ধরফর করে, অস্থির অস্থির লাগে, অশান্ত লাগে নিজেকে। রিয়াদ নিজের বুকে হাত দিল, বুকটা ডলে হতাশ কণ্ঠে বলল, আর বলিস না ভাই, রোজ রাতে ঘুমাতে গেলে কলিজের মধ্যে কেমন যেন একটা মোচড় মেরে ওঠে। বুকের মধ্যে ব্যথার হাডুডু খোলে। মনে হয় আমার একটা বউ নাই। আহারে, তোর দুঃখটা বুঝি আমি। কথাটা বলতে বলতে মেহেদির চোখ গেল রাস্তার ওপাশে। একটা ছেলের সাথে ইভা হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে। দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি মেয়েটা। কপাল কুঁচকে এলো মেহেদির। বুকের মধ্যে হঠাৎ মনে হলো কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। কই তার সাথে যখন কথা বলে তখন তো মেয়েটা একটুও হাসে না। মনে হয় যেন কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। ওষ্ঠ ও বাঁকালো মেহেদি। ওই হাইজেনিকের বাচ্চা যার সাথে খুশি কথা বলুক তো, তাতে তার কি? কিন্তু এই কথা মন বুঝলে তো। মনের মধ্যে কেমন অস্থিরতায় ছেয়ে উঠেছে ছেলেটার। ইচ্ছে করছে এক্ষুনি দৌড়ে গিয়ে ইভাকে কান ধরে ওই ছেলেটার সম্মুখ থেকে নিয়ে আসতে। কিন্তু ইভা আর ওই ছেলেটার মধ্যে যে কিছু বলতে আবার ভিতর থেকে বাধা দিচ্ছে। মেহেদির ভাবনার মধ্যে রিয়াদ টান দিল মেহেদির বাহু ধরে, ভ্রু কুচকে বলল, কিসের কলেজের মধ্যে ঢুকবি না? মেহেদি ঘুরে তাকালো রিয়াদের পানে, কেমন অপ্রস্তুত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো। ক্লাস শুরু হয়েছে। অধ্যাপক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে পাঠের অংশ। ক্লাসের সকলেও মনোযোগ দিয়ে ক্লাস করছে, শুনছে অধ্যাপকের কথাগুলো। শুধুমাত্র সেদিকে মনোযোগ দিতে পারছে না মেহেদি। সকাল থেকে মনটা ভীষণ অস্থির হয়ে আছে। বক্ষস্থল ঘিরে রেখেছে চঞ্চলতায়। অধ্যাপকের পড়ার দিকে মন না দিয়ে তার মন চলে যাচ্ছে ইভার পানে। মুখের সামনে একটা বই দিয়ে বারবার লুকিয়ে লুকিয়ে দেখছে সেই ইভাকে। মেয়েটার বারবার চশমা ঠেলে দেওয়া, ভ্রু কুচকানো, গম্ভীর ভঙ্গিতে পড়া বুঝে নেওয়া, পড়ার ফাঁকে ফাঁকে চোখ মুখ কুচকানো, সব যেন আজ অন্যরকম লাগছে। ভিতরে ভিতরে মেহেদির কেমন এক অন্যরকম অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। হঠাৎ এমন কেন লাগছে? আগে তো লাগেনি। তবে কি ইভাকে অন্য ছেলের সাথে মেনে নিতে পারছে না মেহেদি? এতদিন ঝগড়া হাসি ঠাট্টায় ওই ইভা নামক হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়ল সে। কথাটা মনে আসতেই আটকে উঠল ছেলেটা। শেষ পর্যন্ত কিনা এই হাইজেনিকের বাচ্চার প্রেমে পড়ল মেহেদি। পুরো জীবনটাই তো তার যাবে হাত ধুতে ধুতে, আর ইনকামের টাকা যাবে হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু কিনতে কিনতে। না না, এ হতে পারে না। এই হাইজেনিকের বাচ্চার প্রেমে কিছুতেই পড়তে পারে না মেহেদি।
হুট করে ভরা ক্লাসের মধ্যে ছেলেটা চিৎকার করে উঠল, কান চেপে বলল, না, এ হতে পারে না। আকস্মিক মেহেদির চিৎকারে চমকে উঠল ক্লাসের সবাই। গোল গোল চোখে তাকালো তার পানে। স্থান কাল স্মরণে আসতেই অপ্রস্তুত হলো মেহেদি। ইস, এটা ক্লাস ছিল? ওই হাইজেনিকের চিন্তায় চিন্তায় তো সেই খেয়ালটুকু হারিয়ে ফেলেছিল সে। ক্লাসে উপস্থিত অধ্যাপক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, ঘুমিয়েছিলেন নাকি? হঠাৎ দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠলেন। মেহেদি বিব্রত হলো, আশেপাশে চোখ ঘুরিয়ে বলল, না মানে পায়ে স্যার, পায়ে যেন কিসে কামড় দিল তাই আর কি। অধ্যাপক তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেদির পানে। কিঞ্চিত সময় নিয়ে মেহেদিকে পর্যবেক্ষণ করে বলল, বসো। মেহেদি বসলো। আবারও একটা বই তুলে মুখের কাছে ধরে নিজের চেহারা আড়াল করলো। আদর্শ একটু গা ঘেঁষে বসলো মেহেদির, ফিসফিসিয়ে বলল, এমন বাংলা সিনেমার নায়িকাদের মতো চিৎকার করে উঠলি কেন? স্বপ্নে আবার কে তোর বস্ত্র হরণ করছিল? মেহেদি দাঁত কেলালো, ফিসফিসিয়ে বলল। তোর বউ। ভেঙচি কাটলো আদর্শ, মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। আমার বউটা যে নিষ্ঠুর, সে আমার বস্ত্রেই হাত দেয় না, আর তো তোর বস্ত্র। মেহেদি চোখ বড় বড় করলো, অবাক কণ্ঠে আদর্শের পানে তাকিয়ে বলল, কেন, তোর বউকে বুঝি তোর বস্ত্র হরণের সুযোগ দিয়েছিলি? আদর্শ সামনে অধ্যাপকের পানে তাকালো, নির্বিকার ভঙ্গিতে বলল, স্বপ্নে প্রতিদিন নেই। মেহেদি হতবাক হলো। এতদিন তাদের মতে জেনে আসা শুদ্ধ পুরুষ কিনা স্বপ্নে এইসব করে বেড়ায়। নাক মুখ কুচকালো মেহেদি, বলল, ছি, অশ্লীল। দুপুরের দিকে ক্লাস শেষ হলো আদর্শের। ক্লাস শেষ হতে একে একে বেরিয়ে যেতে শুরু করলো সবাই। মৌনতা বের হতে নিতেই পেছন থেকে মেয়েটার হাত চেপে ধরলো আদর্শ, অতঃপর নিজের সাথে করে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। মৌনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আদর্শ তাকালো মৌনতার পানে। এই দুপুরের তীক্ষ্ণ রোদে দাঁড়িয়েও মোহিত হাসল সে, মৃদু কণ্ঠে বলল, দূর অজানায়। ভেঙচি কাটলো মৌনতা, মুখ বাঁকিয়ে বলল, কোথাও যাব না আপনার সাথে আমি। আদর্শ আরও শক্ত করে ধরল মৌনতার হাত। এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, তুমি যাবে, তোমার খাড়ও যাবে। কথাটা শেষ করে একটা রিক্সা ডাকলো আদর্শ। দুপুরের দিকে রিক্সা তেমন না থাকায় রিক্সাওয়ালা ভাড়া চাইলো চড়া। মৌনতা এ ভাড়ায় রাজি না হলেও আদর্শ উঠে বসলো। মৌনতাকেও তাড়া দিয়ে বলল, উঠে এসো। মৌনতা উঠল না, কপট রাগ দেখিয়ে বলল, ভাড়া বেশি। চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করলো আদর্শ, হতাশ কণ্ঠে বলল, মহিলাদের সব স্থানে দরদাম। তেতে উঠল মৌনতা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললেন আপন? আমি মহিলা আর সব স্থানে দরদাম করি? তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। এই মুহূর্তে সে মৌনতার সাথে একদম ঝগড়ায় যেতে চায় না। কতদিন মেয়েটার সাথে একটু একাকী কথা হয় না, দেখা হয় না। তাই তো একটু ভাড়া বেশি হলেও এই দুপুরের রোদ মাথায় নিয়ে মেয়েটার সাথে একটু একাকী ঘুরতে চাইলো। অথচ মেয়েটা কি শুরু করেছে? আদর্শ শীতল দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, শান্ত কণ্ঠে বলল, ভাড়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, ভাড়া তো আমি দেবো, আমাকে বুঝতে দাও, তুমি উঠে এসো। মৌনতা উঠল না, থমথমে কণ্ঠে বলল, আমি উঠবো না, যাব না আমি আপনার সাথে। আদর্শের আর ধৈর্যে কুলালো না, কথা বলে সময়ও নষ্ট করলো না ছেলেটা। রিক্সা থেকে নেমে এক প্রকার টেনে হিচড়ে মৌনতাকে রিক্সায় তুলল। মৌনতা নেমে যেতে চাইলে তার কোমর চেপে আটকে দিল আদর্শ। হকচকিয়ে উঠল মেয়েটা। আকস্মিক আদর্শের স্পর্শে হৃদস্পন্দন বেড়ে গেল মৌনতার। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। বক্ষস্থলে দ্রিম দ্রিম আওয়াজের ঘন ঘটায় নাজেহাল হয়ে উঠল মেয়েটা। নিজেকে আদর্শের বন্ধন থেকে ছাড়াতে উদ্যত হলো। আদর্শ ছাড়ল না, বরং আরেকটু ঝুঁকে গেল মৌনতার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এখন যার স্পর্শ থেকে পালিয়ে বাঁচতে দূরে সরে যেতে চাইছো, কয়েকদিন পরে তার স্পর্শ সর্বাঙ্গে মেখেই ঘুরে বেড়াতে হবে জনসমক্ষে। মৌনতা চমকালো, থমকালো, কান গরম হয়ে উঠল মুহূর্তেই। এসব কি বলছে আদর্শ? ছেলেটা দিন দিন নির্লজ্জ হচ্ছে ভীষণ। কই আগে তো এমন ছিল না। মৌনতা এলোমেলো দৃষ্টি ফেলল, মুখশ্রী জুড়ে তার লাজুক আভা স্পষ্ট। মেয়েটা হাঁসফাঁস করতে করতে মুখ ঘুরিয়ে অন্য মুখ হলো। ভুলেও আর তাকালো না আদর্শের পানে। আদর্শ আর খোঁচালো না মৌনতাকে। এমনি কম নির্লজ্জগিরি তো আর করলো না। মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে শুধুমাত্র কি যেন কিনে আনলো। তারপরে আবারও রিক্সায় চলতে শুরু করলো নিজেদের গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হতে মৌনতাকে নিয়ে আদর্শ একটা পার্কের সম্মুখে এসে পৌঁছালো। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে মেয়েটার হাত ধরে ঢুকলো পার্কের ভিতরে। গাছপালায় ঘেরা সুন্দর সতেজ একটা পার্ক। শহরের বুকেও যে এমন স্নিগ্ধ এক টুকরো প্রকৃতি বিরাজমান তা এতদিন জানাই ছিল না মৌনতার। তাছাড়া মধ্যাহ্নের এই সময়ে জনমানবের সমাগম কম থাকায় স্থানটা আরও স্নিগ্ধ সতেজ লাগছে। মৌনতা গোল গোল চোখে দেখছিল আশপাশটা। বেশ ফুরফুরে লাগছে মনটা। আদর্শ আশেপাশে পর্যবেক্ষণ করে একটু ছায়া দেখে সবুজ ঘাসের উপর হাত টেনে বসালো মৌনতাকে। কাঁধ ব্যাগ থেকে 2 বোতল পানি আর 2টো বিরিয়ানির প্যাকেট রাখলো ঘাসের উপর।
অতঃপর সেখান থেকে একটা প্যাকেট নিজের হাতে এবং অন্যটা মৌনতার হাতে ধরিয়ে দিয়ে বলল, খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। মৌনতা অবাক হলো। কি বলল? আদর্শকে খাইয়ে দিবে? কিন্তু খাবার প্যাকেট তো দুজনের হাতেই 2 প্যাকেট রয়েছে। দুজন 2 প্যাকেট থেকে নির্দ্বিধায় খেয়ে নিলেই তো হয়, আবার খাইয়ে দিতে হবে কেন? মৌনতার ভাবনার মধ্যে আদর্শ একটা বোতলে ছিপি খুলে হাত ধুয়ে নিল। হাতের বিরিয়ানির প্যাকেটটা খুলে সেখান থেকে এক লোকমা তুলে ধরল মৌনতার মুখের সম্মুখে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার হাতের প্যাকেটটা আমি তোমাকে খেতে দেইনি, ওটা থেকে আমাকে খাইয়ে দেবে আর আমারটা থেকে তুমি খাবে। মৌনতা ইতস্তত করলো। এভাবে একজন পুরুষের হাত থেকে খেতে তার কেমন একটা অস্বস্তি হচ্ছে। হোক সে তার ভালোবাসার মানুষ, তবে প্রথমবার তো সব বিষয়ে সবার অস্বস্তি হয়। আশেপাশে চোখ ঘুরালো মৌনতা। আমতা আমতা করে বলল, এসব খাইয়ে দেওয়ার কি প্রয়োজন? আপনি এবং আপনার হাতে থাকা প্যাকেটটা থেকে খেয়ে নিন, আর আমি আমার। তোমাকে এত প্রয়োজন অপ্রয়োজন নিয়ে ভাবতে হবে না, যা বলেছি তাই করো। থামলো আদর্শ। মৌনতার মুখের সম্মুখে ধরে রাখা লোকমাটা ধরে রেখে আবারও তাড়া দিল। বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। আদর্শের থমথমে কণ্ঠস্বর। আর দ্বিরুক্তি করল না মৌনতা। নিজেও তার কাছে থাকা প্যাকেট থেকে কম্পিত হস্তে খাবার তুলে দিল আদর্শের মুখে। আদর্শ খেলো সে খাবার, বেশ তৃপ্তির সাথেই খেলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে খাওয়া শেষ করলো মৌনতা এবং আদর্শ। এরপর হুট করেই ছেলেটা শুয়ে পড়ল মেয়েটার কোলে। কেঁপে উঠল মৌনতা। বুকের ভিতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল তীব্র গতিতে। দ্রিম দ্রিম আওয়াজ তুলে আরও কাঁপিয়ে তুলল যেন মেয়েটার সর্বাঙ্গ। মৌনতার কণ্ঠনালীও কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে সে বলল, কি করছেন কি? এভাবে শুয়েছেন কেন? আদর্শ খুব একটা পাত্তা দিল না মৌনতার কথায়, বরং মৌনতার এক হাত টেনে নিজের চুলের ভাঁজে রেখে বলল, হাত বুলিয়ে দাও মাথায়। মৌনতা তবুও হাত বুলিয়ে দিল না। কেমন ইতস্তত লাগছে তার। আদর্শ মৌনতার মুখের পানে তাকালো, শীতল কণ্ঠে বলল, তোমার কাছে আসলে হৃদয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করি মৌনতা, যার কোথাও পাই না আমি। একটু থামলো আদর্শ, আবারও বলল, তুমি কবে যে আমার বউ হবে, একটু শক্ত করে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো জানি না। মৌনতা লাজে রাঙা হলো। এলোমেলো দৃষ্টি ফেলে আস্তে করে হাত বুলিয়ে দিতে শুরু করলো আদর্শের চুলের ভাঁজে। রাতের আধারে ছেয়ে গেছে প্রকৃতি। যানবাহনের প্যাঁপ ও ধ্বনিও ক্রমশ কমতে শুরু করেছে। দোকানিরা যার যার দোকানপাঠের কার্যক্রম চুকিয়ে ছুটে চলেছে নীরে। মেহেদি সেই ঘণ্টাখানেক ধরে বই নিয়ে নাড়াচাড়া করছে। পড়ায় তার মন নেই তেমন। থাকবে কিভাবে? মন তো পড়ে রয়েছে হাইজেনিকের বাচ্চা ইভার কাছে। মেহেদি ভেবে পায় না পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? সবাইকে রেখে এই মেয়েটাকে কেন তার মনে ধরল? এতদিন না হয় ঝগড়া বিবাদে মনের কথা চাপা পড়েছিল এক কোণে, সে চাপা পড়েই থাকতো। বাইরে কে আসতে বলেছে? এখন যে আর নিজেকে দমন করা সম্ভব হচ্ছে না। মেহেদি হাঁসফাঁস করল। হুট করেই কেন যেন ভীষণ ইচ্ছে হলো ইভার স্বাদ। মেহেদি নিজের পাশে রাখা মোবাইলটা হাতে তুলল। কল লাগালো ইভার নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কল ধরল ইভা। মেয়েটার সাথে বেশ কিছুদিন না কথা হয়, আর তার আর না ঝগড়া হয়। একটু ঝগড়া করতে হলেও ওই মেয়েকে এই মুহূর্তে কল করতে ইচ্ছে হলো মেহেদির। ছেলেটা পাশে এতক্ষণ অবহেলায় পড়ে থাকা মোবাইলটা হাতে নিল। ইতিউতি না করে কল লাগালো ইভার নাম্বারে। 2 বার রিং হতে কল ধরল ইভা। জিহবা দিয়ে ওষ্ঠ ভেজালো মেহেদি। কিছু বলার জন্য ওষ্ঠ ফাঁক করার আগেই ওপাশ থেকে শুনতে পেল, হ্যাঁ, অস্বাস্থ্যকর মেহেদি বলুন। মেহেদির নাকমুখ কুচকে এলো। সে অস্বাস্থ্যকর মেহেদি? ধপ করে কলটা কেটে দিল সে। হৃদয়ে ভালোবাসার বদলে বিরক্তি বাড়ল। সে শেষ পর্যন্ত কিনা এই মেয়ের প্রেমে পড়েছে। কথার কি শ্রী! অভদ্র একটা মেয়ে। না, এই মেয়ের সাথে তার কোনো কিছুই সম্ভব না। প্রেম ভালোবাসা তো দূরের কথা। সময়ের পরিক্রমায় দিন গড়ায়। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আদর্শ এবং মৌনতার বিয়ে ঠিক হয়ে গেছে। সুলতানা বেগম বেশ চেষ্টা করে আগামী শুক্রবার ছেলে মেয়ে দুটোর আক্তের দিন ধার্য করতে পেরেছেন। রিয়াদার পিউ থেমে রয়েছে শুধুমাত্র চোখাচোখি পর্যন্তই। নিজেদের অনুভূতি সম্পর্কে এখনো অবধি না কেউ কাউকে জানাতে পেরেছে, আর না একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য পথে হাঁটতে পেরেছে। তবে গন্ডগোল লেগেছে মেহেদি আর ইভার মধ্যে। মেহেদি তার অনুভূতি সম্পর্কে বুঝলেও তা মানতে নারাজ, আর ইভা এখনো ভোলাভালা সবকিছু থেকে বেশ দূরে। উজ্জ্বল দিনের উজ্জ্বল সূর্য, পরিষ্কার আকাশে মেঘের আভাস নেই কোনো। আদর্শ, মৌনতা, রিয়াদ, পিউ, ইভা আর মেহেদি বসেছিল কলেজ ক্যাম্পাসে। ঘাসের উপর বসে টুকটাক গল্পতে মশগুল ছিল। কথার এক পর্যায়ে রিয়াদ মৌনতা, পিউ আর ইভাকে উদ্দেশ্য করে বলল, আমরা তো একসাথে পড়ি, তোমরা আমাদের আপনি করে কেন বলো? কেন তুমি করে কেন বলতে পারো না? ইভা রিয়াদের পানে তাকালো। বাম হাতের উল্টো পিঠে চশমা ঠেলে বলল, তাহলে তুই তো বেশি বেটার। আমরা তো একসাথে পড়ি, আজ থেকে থেকে না হয় একে অপরকে তুই করেই বলবো।
আদর্শ আর মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে, দৃষ্টি দিয়েই বুঝালো। তোকে এত পাকনামি করতে কে বলেছে? রিয়াদ চুপসে গেল। সে নিজেও তো তুই এর পক্ষপাতী নয়। পিউ উঠতে বসতে তাকে সর্বক্ষণ তুই তুই করবে, এও কি শোনার মতো নাকি? সে তো পিউয়ের মুখ থেকে একটু তুমি শোনার জন্য কথাটা বলেছিল, কিন্তু মাঝখান থেকে এই মেয়ে তো সোজা তুইতে নিয়ে যাবে তাকে বুঝেছে। জোরপূর্বক হাসলো রিয়াদ, আমতা আমতা করে বলল, থাক, দরকার নেই, এই আপনিটাই ঠিক আছে। ইভার কথা বাড়ালো না। কাঁধ ব্যাগ হাতিয়ে নিজের মোবাইলটা বের করলো। মোবাইলে সময় দেখে মৌনতার পিউকে বলল, সময় হয়ে গেছে, চল। মৌনতার পিউ উঠে দাঁড়ালো। আদর্শ তাকালো মৌনতার পানে, ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তোমরা? ইভার বিয়ের কথা চলছে, পাত্র আজ দেখা করবে বলেছে, তার সাথেই দেখা করতে যাচ্ছি আমরা। মৌনতার সহজ সরল জবাব, তবে কলিজাটা ছ্যাদ করে উঠল মেহেদির। মনে হলো যেন তীব্র বেগে কেউ খামচে ধরেছে ছেলেটার ছোট্ট হৃৎপিণ্ডটা। বুকের বাম পাশে চিনচিনে ব্যথার আবির্ভাব ঘটল নিমিষেই। সহ্য করতে পারল না ছেলেটা, মুখ ফসকে বলে ফেলল, আমিও যাব। মেহেদির কথাটা সবাই স্বাভাবিকভাবে নিল। ছেলেটা এমনি একটু ছটফটে বাচাল স্বভাবের। ইভাও বারণ করলো না। নিজেদের 3 বান্ধবীর সাথে আদর্শ, রিয়াদ আর মেহেদিকেও নিয়ে চলল রেস্টুরেন্টে। কিছুটা সময় অতিবাহিত হতেই নিজেদের গন্তব্যে পৌঁছালো ইভারা। কলেজ থেকে রেস্টুরেন্টটা কাছাকাছি হয়, বেশি দেরি লাগেনি তাদের। সবাই একজোট বেঁধে ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে। বেশ সুন্দর পরিপাটি রেস্টুরেন্টের পরিবেশ। ইভা মোবাইল ঘেটে পাত্রের একটা ছবি বের করলো। পুরো রেস্টুরেন্টে একবার চোখ বুলালো। না, এই চেহারার লোক তো দেখা যাচ্ছে না কোথাও। তবে কি লোকটা এখনো এসে পৌঁছায়নি? হয়তো আসেনি, কিন্তু সকাল 9টার মধ্যেই তো লোকটার এসে যাওয়ার কথা। ইভা মোবাইলের দিকে তাকিয়ে সময় দেখলো, এখন বেজেছে 9টা 10। ইভা আশেপাশে তাকালো, পাশাপাশি দুটো খালি টেবিল দেখে মৌনতার পানে তাকিয়ে বলল, আমি ওই টেবিলটায় বসছি, তোরা আর পাশের টেবিলে বস। যেমন পরিকল্পনা তেমন কর্ম। ইভা খালি টেবিলটা দখল করে একাই বসলো, আর তার পাশে টেবিল জুড়ে বসলো বাকি সবাই। মেহেদির মেজাজ গরম হলো, ভেতরে ভেতরে ফেটে পড়লো তীব্র ক্রোধে। কোথায় মেয়েটা তাদের বলবে, এই বিয়ে আমি করতে চাই না, তোরা আমার টেবিলেই বস, আমার বিয়েটা ভেঙে দে দয়া করে। কিন্তু না, এ তো নিজেই বলে দিল অন্য টেবিলে বসতে। কত শখ এই মেয়ের বিয়ে। ইচ্ছে তো করছে ঠাটিয়ে এর গালে 2-4টা থাপ্পড় লাগিয়ে বিয়ের শখ ঘুচিয়ে দিতে। বেয়াদব একটা। মেহেদি ভাবনার মধ্যে রেস্টুরেন্টে ঢুকলো অতীব সুদর্শন এক যুবক। উজ্জ্বল শ্যামবর্ণা তার গায়ের রং, 2 গালে কালো চাপদারির সমাগম। নিঃসন্দেহে এই যুবক সুদর্শনদের কাতারে পড়ে। যুবকটি এগিয়ে এলো ইভার পানে, ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, যদি ভুল না করি তাহলে আপনি ইভা, তাই তো? ইভা হাসলো, নম্র কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই তানভীর। ছেলেটা হাসলো একটুখানি, বসলো ইভার মুখোমুখি। মাথা নাড়িয়ে বুঝালো সেই তানভীর। কিঞ্চিত সময় পরে আবার মুখশ্রী জুড়ে ফুটিয়ে তুলল অপরাধী ভাব, নত কণ্ঠে বলল, দুঃখিত, আমার জন্য আপনাকে ক্ষমা করতে হলো। ইভা হালকা হাসলো, লাজুক ভঙ্গিতে বলল, আরে না, সমস্যা নেই, মাত্র তো 11 মিনিট অপেক্ষা করেছি। মেহেদির কলিজা ছ্যাদ করে উঠল। গরম তেলের মধ্যে একটুখানি পানির ছিটা পড়লে যেমন ছিটকে উঠে ছেলেটার কলিজাটাও তেমন ছিটকে ছিটকে উঠছে এই মুহূর্তে। তার উপরে আবার তানভীর নামক ছেলেটার অধিক মাত্রায় সুদর্শন, যা আগুন লাগিয়ে দিচ্ছে মেহেদির বক্ষে। ছেলে যদি এত সুদর্শন হয়, অবশ্যই মেয়ে রাজি হয়ে যাবে। আর ইভাকে তো আগে থেকে বেশ রাজি রাজি মনে হচ্ছিল। মেহেদি হাসফাস করে উঠল। এখন কি করবে সে? মাথায় ঢুকছে না কিছুই। মেহেদির ভাবনার মধ্যেই তার বুকে আরেকটু আগুন লাগাতে পিউ মৌনতাকে উদ্দেশ্য করে বলল, ছেলেটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, এবার সাথে দারুণ মানাবে। পিউয়ের কথায় যে শুধুমাত্র মেহেদির বক্ষে আগুন লেগেছে তা নয়, রিয়াদের বক্ষেও আগুন স্পর্শ করে নিয়েছে ইতিমধ্যে। পিউ কেন অন্য ছেলেকে সুদর্শন বলবে? কি তাকে নিয়ে তো কখনো এমন কিছু বলেনি মেয়েটা। এমনকি তার দিকে একটু ভালোভাবে তাকিয়েও দেখেনি। নিজের ভেতরকার হিংসাত্মক মনোভাব নিয়ে রিয়াদ বলল, ওটা কোনো ছেলে হলো? কেমন টমেটোর মতো গাল, আলুর মতো চোখ, ঈগলের ঠোঁটের মতো নাক, আর কুত্তার পাছার মতো। এইটুকু বলেই থামতে হলো রিয়াদকে। মৌনতা কপাল কুঁচকে তাকালো তার পানে, চোখ ছোট ছোট করে বলল, চোখে সমস্যা আপনার? ছেলেটা খারাপ কিসে? দেখতে শুনতে তো মাশাআল্লাহ বেশ সুদর্শন। ব্যাস হয়ে গেল। এতক্ষণ ধরে একজন একটু স্থির হয়ে বসেছিল, এবার তাকেও আর স্থির থাকতে দিল না মৌনতা। আগুন লাগালো আদর্শের বক্ষে। নড়ে চড়ে উঠল ছেলেটা, থমথমে কণ্ঠে বলল, তোমার থেকেও দেখতে ভালো। মৌনতা তাকালো আদর্শের পানে। মেয়েটা বেশ বুঝলো আদর্শের হিংসা। ঠোঁট টিপে হাসলো মৌনতা। আদর্শের একটু গা ঘেঁষে বলল, কলিজা পড়ছে নাকি আপনার মিস্টার? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, বলতে চাইলো কিছু, কিন্তু তার উত্তর দেওয়ার আগে উত্তর দিল মেহেদি। ইভা আর তানভীরের পানে তাকিয়ে আনমনেই বলল, কথাটা বলে টেবিলে রাখা 1 গ্লাস পানি ঢকঢক করে গিলে ফেললো ছেলেটা।
অধৈর্য ভঙ্গিতে চেয়ে রইল ইভা আর তানভীরের পানে। ইভা মেনু দেখে খাবার অর্ডার করলো। একটু সময় বাদে ওয়েটার খাবার দিয়ে গেল তাদের টেবিলে। তানভীর বেশ ভদ্রতার সাথে ইভার পানে এটা ওটা এগিয়ে দিতে শুরু করলো। ইভাও লাজুক ভঙ্গিতে তানভীরের সকল কার্যক্রমে সায় জানাচ্ছে। একটু পরেই ইভা আর তানভীর খাওয়া শুরু করলো। মেহেদির ভ্রু কুচকে এলো, মেজাজ চটে গেল ভীষণভাবে। মেয়েটা কোনো ধরনের স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের ভাষণ না দিয়ে কি সুন্দর খাচ্ছে তানভীরের সাথে, অথচ সে যখন খেতে যায় তখন তো এমনি স্বাস্থ্যকর অস্বাস্থ্যকরের বিশাল জ্ঞান নিয়ে বসে। অথচ খেতে খেতে হঠাৎ তানভীরের হাত পড়ল ইভার হাতের উপর। সাথে সাথে মন মস্তিষ্ক উত্তপ্ত হলো মেহেদির। আর সহ্য করতে পারল না বেচারা, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল, চিৎকার করে বলল, এই লম্পট ব্যাটা একদম ওকে ছুবি না, মেয়ে দেখলেই শুধু ছুতে ইচ্ছে করে। মেহেদির আকস্মিক এমন প্রতিক্রিয়ায় হকচকালে উপস্থিত সকল বন্ধু বান্ধব। আশেপাশে তাকিয়ে দেখলো রেস্টুরেন্ট শুদ্ধ সকলে তাকিয়ে আছে তাদের পাশেই। রিয়াদ হাত টেনে বসাতে চাইল মেহেদিকে, কিন্তু ছেলেটা বসলো না, বরং ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল সে ইভা আর তানভীরের পানে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার পানে তাকালো তানভীরের পানে, দাঁতে দাঁত চেপে বলল, অন্য স্থানে মেয়ে দেখ, এখানে তোর বিয়ে হবে না। তানভীর ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, এ কথা আপনি বলার কে? মেহেদি আঙ্গুল তাক করলো ইভার পানে, দৃঢ় কণ্ঠে বলল, এটা আমার, ওর দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো তোর। তানভীর উঠে দাঁড়ালো, ইভার পানে তাকিয়ে বলল, আপনার বয়ফ্রেন্ড আছে? ইভা জোরপূর্বক হাসলো। কোথা থেকে কি হচ্ছে কিছুই তো তার মাথায় ধরছে না। মেহেদির হঠাৎ এমন প্রতিক্রিয়ার কারণ খুঁজে পাচ্ছে না মেয়েটা। ইভা আশেপাশে একবার চোখ বুলালো, অতঃপর বলল, না মানে এই আমরা। মেহেদি থামিয়ে দিল ইভাকে। তানভীরের পানে তাকিয়ে বলল, বয়ফ্রেন্ড না জামাই লাগি, তোর কোনো সমস্যা? ভাগ এখান থেকে। ইভা তাজ্জব বনে গেল, ছেলেটা কি বলছে এসব। অবিশ্বাস্য কণ্ঠে সে মেহেদিকে বলল, কি সব বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইভার পানে, দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি পরে দেখছি, তো সব বিয়ের শখ আমি ঘুচিয়ে দেবো বিলকিসের মা। ইভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো, কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, দেখুন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। মেহেদি খুব একটা পাত্তা দিল না ইভার কথায়। ঘাড় ঘুরিয়ে সে তাকালো তানভীরের পানে। ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে দেখে মেজাজটা চটে গেল আরো। তেরে গিয়ে বলল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাবি এখান থেকে নাকি ঠ্যাঙিয়ে বিদায় করতে হবে? তানভীর অপমানিত বোধ করলো ভীষণ। আশেপাশে তাকিয়ে দেখলো রেস্টুরেন্টের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। মনে মনে ক্রোধ জন্মালো ছেলেটার। ইভার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বয়ফ্রেন্ড আছে আগেই বলতে পারতেন, এভাবে ডেকে এনে এতটা অপমান না করলেও তো হতো। কথাটা বলে আর দাঁড়ালো না ছেলেটা, লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ইভা কিছু বলতে চেয়েও পারলো না। সত্যিই তো ছেলেটা আজ তার জন্য এতটা অপমানিত হলো। এবার সব ক্রোধ গিয়ে পড়লো মেহেদির উপর। কটমট করে সে বলল, কেন করলেন এমন? মেহেদি উত্তর দিল না ইভার কথার। ধপ করে সে বসে পড়লো তানভীরের স্থানে। তানভীরের এটো প্লেট থেকে কিছু খাবার তুলে মুখে দিল, চোখ বন্ধ করে বলল, বাহ, খাবারটা তো বেশ। ইভা ফুঁসে উঠলো আরো, দাঁতে দাঁত চেপে বলল, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন আগে। আপনি কেন আমার সাথে এমন করলেন? কেন সকলের সামনে আমাকে ছোট করলেন? মেহেদি শীতল দৃষ্টিতে তাকালো ইভার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, কেন এই ছেলের সম্মুখে ছোট হয়ে বুকে খুব লেগেছে বুঝি? থামলো মেহেদি, আবারও বলল, আমারও এতক্ষণ ওর সাথে তোমাকে দেখে বুকে খুব লাগছিল। ইভা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কেন লাগছিল? মেহেদি হাসপাস করলো, এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে ধাতস্থ করলো। না, এখনই সুযোগ, মনের কথা বলে দিতে হবে। আদর্শের মতো বোকামি করলে চলবে না। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল মেহেদি, অতঃপর বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। ইভা বিস্ময়ে যেন থ হয়ে গেছে। যে ছেলে সর্বদা তার পিছনে ঝগড়ার জন্য লেগেছিল, সেই ছেলে কিনা আজ বলছে ভালোবাসে। ভুল শুনছে না তো সে? নিশ্চয়ই তাই। ব্যাপারটায় আরেকটু নিশ্চিত হতে ইভা জিজ্ঞাসা করলো, কি বললেন আবার বলুন? মেহেদি উঠে দাঁড়ালো, ইভার চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি বিলকিসের মা। তুমি তোমার হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যুকে যতটা ভালোবাসো তার থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি হাইজেনিকের বাচ্চা। ইভার মাথা ঘুরে উঠল। এটা কি তাকে প্রেম নিবেদন ছিল? যেমন মেহেদি তেমন তার প্রেম নিবেদন। ইভা ঠাস করে বসে পড়ল চেয়ারে। এদিকে আদর্শ, মৌনতা, পিউ, রিয়াদ সবকটা বিস্ময়ে থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এতদিন মেহেদির সাথে থাকে তারা, অথচ কখনো মনে হয়নি মেহেদি ইভাকে পছন্দ করতে পারে। কোথা থেকে কি হয়ে গেল কারো মাথায় ঢুকছে না। রিয়াদ মাথায় হাত দিল, বিস্ময়ে বিড়বিড়িয়ে বলল, গেল রে গেল। এই মেহেদির জীবন মরণ সব স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকরের জাতাকলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ইভার অবস্থাও খুব একটা ভালো নয়। নিজের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারেনি সে। মেহেদি আশেপাশে সবার দিকে এক পলক তাকালো,
অতঃপর গলা খাকারি দিয়ে ইভাকে বলল, তোমার সারা জীবনের হ্যান্ড স্যানিটাইজার আর টিস্যু কেনার দায়িত্ব নিতে চাই বিলকিসের মা। দিবে তো তুমি? থামলো মেহেদি, আবারও বলল, তুমি দিলেও এই দায়িত্ব আমার, না দিলেও এই দায়িত্ব আমার। ইভা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, কি বলবে ভেবে পাচ্ছে না। আদৌ তার সম্মুখে যেটা ঘটছে তা কি সত্যি নাকি স্বপ্ন দেখছে সে? মেহেদি, যে কিনা সর্বদা তাকে জ্বালানোর জন্য প্রস্তুত, আজ সে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছে তার সম্মুখে। তারপর কি সব উদ্ভট কথা বলে প্রেম নিবেদন করলো। হ্যাঁ, ইভা একটু বেশি স্বাস্থ্য সচেতন, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু একটু বেশি ব্যবহার করে। তাই বলে এভাবে তাকে মেহেদি প্রেম নিবেদন করবে? ইভার ভাবনার মধ্যেই মেহেদি আবারও বলল, তুমি চাইলে আমি তোমার বিলকিসের বাবা হতে চাই বিলকিসের মা। ইভা কেসে উঠল, গোল গোল চোখে তাকালো মেহেদির পানে। ছেলেটার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। ঢোক গিলল ইভা, আদর্শের পানে তাকিয়ে বলল, আপনার বন্ধু নিশ্চয়ই পাগল হয়েছে, ওকে পাগলা গারদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। কণ্ঠে তোলা বাক্যটা কোনো রকমে শেষ করে আলগোছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ইভা। তার পিছু পিছু মনু তার প্রিয় বেরিয়ে গেল। রাতের আধার নেমেছে প্রকৃতিতে। ইভা শুয়েছিল বিছানাতেই। আজ আর বইয়ের ধারে কাছে যেতে ইচ্ছা হচ্ছে না মেয়েটার। এমনি সারাদিন যা ঘটলো তাই তো মাথা থেকে বের করতে পারছে না। চরকির মতো মেহেদির বিষয়টা ঘুরপাক খাচ্ছে ছোট্ট মাথার মধ্যে। ছেলেটা কি তার সাথে মজা করলো? তাও এত বড় মজা? ইভার ভাবনার মধ্যেই তার পাশে রাখা মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। মোবাইলটা হাতে নিল মেয়েটা। স্ক্রিনে জলজল করছে অস্বাস্থ্যকর মেহেদি নামটা। একবার কল ধরবে না বলেও ধরল ইভা। রেস্টুরেন্টে মেহেদির ঘটানো ঘটনাগুলো সম্পর্কে ভালোভাবে জানা উচিত। তার কলটা রিসিভ করে মোবাইলটা কানের কাছে নিল ইভা। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিলকিসের মা? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল ইভার। দাঁত কিরমির করে বলল, আমাকে একদম এসব উদ্ভট নামে ডাকবেন না, অস্বাস্থ্যকর মেহেদি। মেহেদি মুখ বাঁকালো, মিহি কণ্ঠে বলল, তুমি আমাকে এইসব অস্বাস্থ্যকর মেহেদি টেহেদি না দেখে বিলকিসের বাপ বলেও তো ডাকতে পারো। পরানটা আমার শীতল হয়ে যেত। ইভা দাঁতে দাঁত চাপলো, কিছুটা ক্রোধিত কণ্ঠে বলল, দেখুন মজা অনেক করেছেন, আর মজা করবেন না। সাথে সাথেই ওপাশ থেকে উত্তর এলো মেহেদির। ছটফটে কণ্ঠে ছেলেটা বলল, আমি মোটেই মজা করছি না। এই বিলকিসের বাপ সত্যিই তোমাকে ভালোবাসে বিলকিসের মা। ইভা হতবাক হলো। মেয়েটা জানে না মেহেদি মজা করছে নাকি সত্যি বলছে, তবে ছেলেটার প্রতিটা কথায় চমকাচ্ছে বেশ। কেমন নির্লজ্জের মতো কথা বলছে। অবশ্য এ ছেলে আগে থেকেই নির্লজ্জ। ইভা কথা বলার মতো কিছু খুঁজে পেল না। এমন একটা পরিস্থিতিতে ঠিক কী বলা উচিত তাও জানে না। ইভা এড়িয়ে যেতে চাইলেও পুরো বিষয়টা হঠাৎ করে বলে উঠল, হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা। ওপাশ থেকে কি বলল আর শোনা গেল না। খট করে কলটা কেটে দিল ইভা। পাওয়ার বাটন টিপে বিছানায় গা এলিয়ে দিল সে। এখন কিছু গভীর ভাবনায় নিমগ্ন হবে মেয়েটা। মেহেদির ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। ছেলেটা সত্যি বলছে নাকি মজা করছে জানা নেই, তবে ছেলেটাকে থামাতে হবে। তারা দুইজন একই ক্লাসের শিক্ষার্থী, অর্থাৎ সমবয়সী। আদর্শ এবং মৌনতার পরিবার সমবয়সী বিষয়টা খুব সহজে মেনে নিলেও সবাই তো আর মানবে না, বিশেষ করে ইভার পরিবার। বরাবরই মেয়েটার পরিবার খুব কড়া। এসব প্রেম ভালোবাসা তারা ততটা প্রাধান্য দেয় না। রাত্রি গভীর, চারিদিক কোলাহল শূন্য, জনমানবের সারা শব্দ নেই তেমন। হয়তো সারাদিনের ক্লান্ত শরীরটা নিয়ে সবাই পাড়ি দিয়েছে ঘুমের রাজ্যে। মৌনতাও বেশ অনেকক্ষণ আদর্শের সাথে ফোন আলাপের পরে একটু আগেই শুয়েছিল। কেবল দুই চোখ জুড়িয়ে ঘুমের রেশ দেখা যাচ্ছিল। এর মধ্যে আবারও জোরালো শব্দে চিৎকার করে উঠল পাশে থাকা মোবাইলটা। ধরফরিয়ে বিছানায় উঠে বসলো মেয়েটা। আকস্মিক ঘুম ভাঙায় কেমন হতবুদ্ধি হয়ে পড়ল মৌনতা। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। বিরক্তিতে চোখ মুখ কুচকে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল মোবাইলের স্ক্রিনে ভেসে বেড়াচ্ছে বিদ্যাসাগরের নাতি নামটা। একটু আগেই না এর সাথে কথা হলো, এখন আবার কল করেছে কেন? কপাল কুচকে মৌনতা কলটা ধরবে তার আগেই কেটে গেল। মেয়েটা চাইলো আদর্শকে কল ব্যাক করবে, তবে তার আর প্রয়োজন হয়নি। তার আগে আদর্শ আবারও কল করেছে। মৌনতা এবার দ্রুত কলটা ধরলো। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে শোনা গেল, বাইরে এসো তাড়াতাড়ি, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। মৌনতা হকচকালো। মোবাইল কানে নিয়ে দৌড়ে গেল জানালার পাশে। ব্যস্ত হাতে জানালার থাই সরিয়ে নজর এলো আদর্শকে। রাস্তার ওপাশে ল্যাম্পপোস্টের খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে তার সাথে। মৌনতা কপাল কুচকালো, দ্রুততার সাথে বলল, আপনি আপনি এই সময়ে এখানে কেন? পাগল হয়েছেন নাকি? মৃদু হাসলো আদর্শ, ঠোঁট কামড়ে বলল, হইনি এখনো, তবে হতে যাচ্ছি, তাড়াতাড়ি নিচে এসো। কপট রাগ দেখালো মৌনতা। ফাঁকা ক্রোধ দেখিয়ে বলল, আমি নিচে আসবো না, আপনি বাড়িতে চলে যান। আদর্শ গেল না, উল্টো মৌনতাকে শাসিয়ে বলল, নিচে আসবে নাকি আমি ভেতরে আসবো? মৌনতা জানালা থেকে তাকালো আদর্শের পানে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসছি।
কলটা কাটলো মৌনতা, চারিদিকে সজাগ দৃষ্টি নিক্ষেপ করলো। কারো উপস্থিতি টের না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মেয়েটা। আস্তে ধীরে গেট খুলে বাইরে বেরোলো। 2 পা সম্মুখের দিকে এগুতেই আদর্শ দৌড়ে এসে জড়িয়ে ধরলো মৌনতাকে। আদুরে কণ্ঠে বলল, আই মিস ইউ সুইট হার্ট। প্রথমে আদর্শের এভাবে হামলে পড়ে জড়িয়ে ধরায় মৌনতা কিছুটা হকচকিয়ে উঠলেও পরবর্তীতে নিজেকে সামলে নিয়েছে। ছেলেটার টুকটাক এমন পাগলামিতে এখন অভ্যস্ত মৌনতা। অবশ্য শুধু অভ্যস্ত বললে ভুল হবে, আদর্শের এই পাগলামিগুলোই তার মনে প্রশান্তি আনার কারণ। তবুও নিজের দুর্বলতা প্রকাশ করতে সে চাইল না। কিছুটা থমথমে কণ্ঠে বলল, প্রায় সারাদিনই তো একসাথে ছিলাম আমরা। আদর্শ মৌনতাকে ছেড়ে দাঁড়ালো। মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, কোথায় একসাথে ছিলাম? প্রথমে তোমার বান্ধবীর জন্য আশা পাত্রকে দেখতে গেলাম, আর তারপর কলেজে। ইভার পাত্রকে দেখতেও একসাথে গিয়েছিলাম, আর কলেজেও একসাথেই ক্লাস করেছি। আদর্শ ঠোঁট উল্টালো, বাচ্চাদের মতো মুখ করে বলল, আমরা একা ছিলাম না, সবার সাথে ছিলাম। আর তাছাড়া তুমি 1 সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হলে আমি তোমাকে মিস করি, তুমি জানো না? মৌনতা তাকিয়েছিল আদর্শের পানে। ছেলেটার কথা বলার ভঙ্গিমা দেখে হেসে উঠল খিলখিল করে। আদর্শ বুকে হাত রাখলো, পড়ে যাওয়ার ভঙ্গিমা করে বলল, হায়, হালকা করে মরে গেলাম। মৌনতা হাসি থামালো, গোল গোল চোখে তাকালো আদর্শের পানে। এই সেই আদর্শবান পুরুষ আদর্শ, যে আজ তার সাথে ফ্লার্ট করছে। মৌনতা আশেপাশে তাকালো, চারিদিকে আধারে ছেয়ে গেছে। আচ্ছা, এটা কোনো ভূতটুত নয় তো যে আদর্শের রূপ ধরে এসেছে? শিউরে উঠল মৌনতা, ঠোক গিলে বলল, আপনি আদর্শ তো, নাকি ওর রূপ ধরা কোনো ভূতরূপ? আদর্শ ভ্রু কুচকে তাকালো মৌনতার পানে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আদর্শ মজা পেল, চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে বলল, কাছে এসেও বুঝিয়ে দেখি আমি আদর্শ নাকি ভূত। মৌনতার ভয় চলে গেল, মুখ বাঁকিয়ে বলল, থাক, আর কাছে আসতে হবে না। আপনি যে কোনো ভূতরূপ না তা আমি বুঝতে পেরেছি, কারণ ভূতেদেরও একটু লজ্জা আছে। আপনার তো বেশরমের ন্যায় কথা বলে। বইয়ের সামনে একটু আধটু বেশরম হতে হয়, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম আসবে কিভাবে? কান দুটো ঝাঁঝা করে উঠল মৌনতার। কি সব বলছে ছেলেটা? এর কি একটুও লজ্জা শরমের বালাই নেই? এলোমেলো দৃষ্টি ফেলে মৌনতা বলল, আমাদের এখনো বিয়ে হয়নি। আদর্শ হাসলো, একটু এগিয়ে হালকাভাবে জড়িয়ে ধরল মৌনতাকে। মেয়েটার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এই শুক্রবার হয়ে যাবে, আর তারপর তুমি শুধু আমার, একদম আমার নামের সাথে লিখে নেব তোমাকে। বিয়ে? আদর্শের সাথে বিয়ে হবে মৌনতার। অবশেষে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। ভাবতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল মেয়েটার। নিজেও 2 হাত বাড়িয়ে নিজের সাথে আগলে নিল আদর্শকে। পরম প্রশান্তিতে মাথা রাখলো ছেলেটার কাঁধে। রাতের আধারে সমাপ্তি ঘটেছে। উজ্জ্বল এক প্রভাতের দেখা মিলেছে। শহরবাসী ব্যস্ত হয়েছে নিজেদের কর্মে ফিরতে। মেহেদির হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গেটের সম্মুখে, অপেক্ষা ইভা আসার। ছেলেটা এদিক ওদিক পায়চারি করতে করতে দেখলো ইভা গাড়ি থেকে নামছে। ওষ্ঠে হাসি ফুটে উঠল মেহেদির। হাতের প্যাকেটটা নিয়ে সে এগিয়ে গেল ইভার পানে। কিঞ্চিত সময়ের ব্যবধানে দুজন মুখোমুখি হলো। মেহেদি হাতের প্যাকেটটা বাড়িয়ে দিল ইভার পানে, লাজুক ভঙ্গিতে বলল, এটা তোমার। ইভা ধরল না প্যাকেটটা, বরং অবাক কণ্ঠে বলল, কি আছে এটাতে? মেহেদি ইভার হাত টেনে ধরিয়ে দিল প্যাকেটটা, লাজুক স্বরে বলল, পরে দেখে নিও। কথাটা বলেই ব্যস্ত পায়ে ইভার সম্মুখ থেকে প্রস্থান করলো মেহেদি। দ্রুত ঢুকে গেল কলেজের মধ্যে। ইভাও দেরি করলো না বেশি। ক্লাসে গিয়ে প্যাকেটটা খোলার সিদ্ধান্ত নিল। এর মধ্যে কি আছে দেখার জন্য ভিতরে ভিতরে ভীষণ কৌতূহল হচ্ছে তার। খানিক সময় পরই ইভা ক্লাসে পৌঁছালো। বেঞ্চে কাঁধ ব্যাগটা রেখে হাতের প্যাকেটটা খুলতে উদ্যত হলো। যতটা আগ্রহ নিয়ে প্যাকেটটা সে খুলল, ঠিক ততটাই বিস্মিত হলো প্যাকেটের ভিতরে থাকা জিনিসপত্র দেখে। প্যাকেটের ভিতরে বেশ বড়সড় 1 বোতল হ্যান্ড স্যানিটাইজার আর 2 বাক্স টিস্যু রাখা। সাথে আবার একখানা ভাঁজ করা চিরকুটও আছে। এবার ভ্রুকুচকে চিরকুটটা হাতে নিল। চিরকুটের ভাঁজ খুলে দেখলো, তোমার অস্বাস্থ্যকর মেহেদির তরফ থেকে তোমার জন্য কিছু স্বাস্থ্যকর উপহার, বিলকিসের মা। এবার চোখ বড় বড় হলো। পিছনে ঘুরে তাকালো সে মেহেদির পানে। ছেলেটা বেঞ্চে বসে মিটিমিটি হাসছে। ইভা বিব্রত হলো। তার এখন কি বলা উচিত ভেবে পেল না। এমন পরিস্থিতিতে এই প্রথম মেয়েটা। আচ্ছা, সে কি এখন সরাসরি ভাবে মেহেদিকে ফিরিয়ে দিবে? কিন্তু এই ফিরিয়ে দিতেও কোথাও একটা বাধা পাচ্ছে ইভা। এই বাধাটা ঠিক কোথা থেকে আসছে জানা নেই, কিন্তু কেন যেন মেহেদিকে ফিরিয়ে দিতে মন থেকে সায় দিচ্ছে না। বড্ড হাসফাস লাগছে, অস্থির অস্থির লাগছে ক্রমশ। ইভা ধপ করে বসে পড়ল বেঞ্চে। এখন তার কি করা উচিত, কেন উচিত কিছুই ভাবতে পারছে না। চোখের পলকে কেটে গেল 2 দিন। সময়ের চলমান গতিতে সম্মুখে উপস্থিত শুক্রবার। আজ আদর্শ এবং মৌনতার আক্ত। এই কয়েকদিনে ইভা বেশ এড়িয়ে চলেছে মেহেদিকে। ছেলেটা অনেকবার কথা বলতে চাইলেও ইভা সেই সুযোগ দেয়নি। তবে আজ কোথায় পালাবে মেয়েটা? আদর্শ আর মৌনতার আক্তে রিয়াদ, পিউ, মেহেদি এবং ইভা 4 জনকে দাওয়াত করা হয়েছে। যদিও খুবই স্বল্প পরিসরে আক্তটা সারা হবে, একদম নিকট আত্মীয়দের উপস্থিতি থাকবে। তবুও বন্ধু বান্ধব দাওয়াত না করলে কি হয়?
সন্ধ্যার বেলায় বিদায় নিয়েছে অনেকক্ষণ। চারিদিকটা ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে রাতের আধারে। শহরের বুকে জ্বলে উঠছে কৃত্রিম আলোগুলো। আদর্শদের বাড়ি থেকে আত্মীয় স্বজন সকলে মৌনতাদের বাড়িতে এসেছে। এই বাড়িতে আক্তের কাজটা সারা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজীকেও আনা হয়েছে মাগরিবের নামাজের শেষেই। শুধু মেয়ের আসতে দেরি। খানিক সময় পরেই দুজনে দুই পাশ থেকে ধরে মৌনতাকে নিয়ে ঢুকলো বসার কক্ষে। খুব সাধারণ সাজে সাজানো হয়েছে মেয়েটাকে। ছোটখাটো শরীরটাতে পেঁচিয়ে দেওয়া হয়েছে লাল রঙা একখানা শাড়ি, আর হাতে গলায় কানে হালকা গহনা। চোখে মোটা করে কাজল টানার চুলগুলো খোপায় আবদ্ধ। এতেই যেন মেয়েটাকে অপসরী লাগছে। তবে বসার কক্ষে এসে মেয়েটা তাকালো না কোনো দিকে। মাথায় এক হাত ঘোমটা টেনে নুইয়ে হাঁটলো সম্মুখের দিকে। কিছুটা ভিড়পূর্ণ পরিবেশ এক কর্নার থেকে খুব সাবধানে মেয়েটাকে এনে সবাই বসালো আদর্শের পাশে। তবে দুজনের মধ্যিখানে দেওয়াল হয়ে রয়েছে একটা পাতলা পর্দা। আদর্শ হাঁসফাঁস করে উঠল ভীষণভাবে। তার দেখতে ইচ্ছা হলো মৌনতাকে। মেয়েটাকে শাড়িতে দেখেছিল সেই কিশোরী বয়সে, আজও সে শাড়ি পরেছে। নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগছে তাকে। আদর্শ অস্থির হলো। পর্দার আড়াল থেকে আর চোখে দেখার চেষ্টা করলো মৌনতাকে, কিন্তু তেমন একটা সুবিধা করতে পারল না। আদর্শের অস্থিরতার মাঝে শোনা গেল কাজী সাহেবের কণ্ঠস্বর। নম্র কণ্ঠে সে বলল, বলো মা, কবল। মৌনতা সময় নিল একটু। কাজী সাহেবের কণ্ঠ আসতেই বাবা ভাইয়ের দিকে তাকালো একবার, অতঃপর থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। সাথে সাথে চারিদিক থেকে সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আদর্শকে কবুল বললে সেও সময় নিল একটু, যদিও মনটা ভীষণ অস্থির হয়ে আছে এই কবুল দুই ওষ্ঠে উচ্চারণের তাগিদে। কারণ এই অল্প অক্ষরের ছোট শব্দটা মাত্র 3 বার কণ্ঠে উচ্চারণ করে সে পেয়ে যাবে নিজের প্রিয় মানুষটাকে, নিজের ভালোবাসাকে। কিন্তু এত মানুষের মধ্যে যদি এক মুহূর্ত গড়গড় করে সে কবুল বলে দেয়, অবশ্যই সবাই তাকে নির্লজ্জ ভাববে। এমনি এই বিয়ে নিয়ে নির্লজ্জগিরি কম করেনি সে। আদর্শ আশেপাশে তাকালো, থেমে থেমে বলল, কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়াই খুব অল্প সময় আদর্শ আর মৌনতার বিয়েটা সম্পন্ন হলো। সিদ্ধান্ত নেওয়া হলে আদর্শের বাড়ির লোকেরা রাতের খাবারটা মৌনতাদের বাড়িতেই খাবে। তারপর সবাই চলে যাবে। রাতের আধার ঘনিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। পিউ ইতিমধ্যে বাড়িতে চলে গেল, ইভা যায়নি। ড্রাইভার আছে, সেই তাকে নিয়ে যাবে, তাই খুব একটা চিন্তা নেই। যদিও এর মধ্যে তার বাবা বার কয়েক কল করে ভীষণ বকাঝকা করেছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার তাগিদ দিয়েছে, তবু ইভা থেকে গেছে বান্ধবীর বিয়েতে। ইদানিং কেমন যেন সবকিছুতেই তার বিরক্তি এসে গেছে। ছোটবেলা থেকে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় খুব আদুরে ছিল, তবে ইদানিং ইভার মাথায় খেলে না সে কি সত্যিই আদুরে ছিল নাকি তার বাবার বন্দি ছিল। এই যে ইভার শরীরে যে জামা কাপড়টা জড়ানো, তা তার মায়ের পছন্দ করা, পায়ের জুতো জোড়া বাবার, চোখের চশমা, কানের দুল, হাতের মোবাইল পার্স সবটাই তার বাবা মায়ের পছন্দের। এই ভবের দুনিয়ায় ইভা নামের যা কিছু আছে সবটাই তার বাবা মায়ের পছন্দের। তার নিজস্ব বলতে কিছু নেই। ছোটবেলায় দোকানে গেলে কখনো কোনো জিনিস কেনার জন্য যদি বায়না ধরেছে, তার বাবা মা সাথে সাথে নাকচ করেছে। সে শুধুমাত্র তাই পেয়েছে যেটা তার বাবা মা চায়। এই যে মেডিকেলে পড়ছে, তাও বাবা মায়ের চাওয়া। ছোটবেলা থেকে সব ক্লাসে ভালো মার্ক পাওয়াও তার বাবা মায়ের চাওয়া। এবার ঠিক মনে আছে 5ম শ্রেণীতে গণিত পরীক্ষায় একবার সে 79 পেয়েছিল, যার দরুন তার বাবা তাকে শিকলের ন্যায় মোটা একটা চেন দিয়ে মেরেছিল। হয়তো জীবনটা ইভার, কিন্তু সে জীবনে তার কোনো ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ কিছুই নেই। সবটাই বাবা মায়ের ইচ্ছা অনিচ্ছা। এখনই বা বড় হয়েছে, নিজের সবটা বুঝতে শিখেছে। মাঝে মাঝে মেয়েটার ইচ্ছে করে একটু প্রাণ খুলে বাঁচতে, খোলা আকাশের নিচে পাখির মতো উঠতে, কিন্তু তার পা দুটো বাঁধা, বেশ শক্তপোক্ত ভাবেই বাঁধা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইভার। পেছন ঘুরে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ধাক্কা খেলো কারোর সাথে। খেই হারিয়ে নিচে পড়তে পড়তে মেয়েটা খামচে ধরলো সম্মুখে লোকটার পাঞ্জাবির কলার। নাক মুখ খিচে বন্ধ করে নিল চোখ দুটো। অবশ্য সম্মুখের লোকটাও তাকে পড়তে দেয়নি, কোমর জড়িয়ে বাঁচিয়ে দিয়েছে পড়া থেকে। কিঞ্চিত সময় নিয়ে চোখ খুলল ইভা। সম্মুখে তাকাতে আবিষ্কার করলো মেহেদিকে তার কোমর জড়িয়ে থাকতে। ছেলেটা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার পানে। অপ্রস্তুত হলো মেয়েটা, ছিটকে দূরে সরে গেল মেহেদির বাহুবন্ধন থেকে। ছেলেটা ঠোঁট কামড়ে হাসলো, রসিয়ে রসিয়ে বলল, আসবে না করে সেই তো বিলকিসের বাপের বুকে এসেই পড়লে বিলকিসের মা। ইভা নিজের অপ্রস্তুত ভঙ্গি ভুলে চোখ গরম করে তাকালো মেহেদির পানে, কটমট করে বলল, একদম আমাকে উল্টো পাল্টা নামে ডাকবেন না। মেহেদি যেন মহা চিন্তায় পড়লো, ভাবুক ভঙ্গিতে বলল, এবার কি তাহলে আমাকে আমাদের মেয়ের নাম বদলাতে হবে বিলকিসের মা? ইভা নিজের চক্ষুদ্বয় বন্ধ করলো, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে স্তব্ধ করলো নিজের ভিতরকার সকল কলরব। অতঃপর চোখ খুলে বেশ শান্ত দৃষ্টিতে তাকালো মেহেদির পানে। ওষ্ঠে কিঞ্চিত মলিন হাসি ফুটিয়ে বলল, আমি জানি না আপনি আমার সাথে মজা করছেন নাকি সত্যি বলছেন, তবে যদি বিষয়টা সত্যি হয় তবে আমি বলবো আপনি এখানেই থেমে যান। আমি আপনাকে কখনোই গ্রহণ করতে পারবো না। মেহেদির ওষ্ঠে তবুও হাসি ফুটলো। চোখে হেসে ছেলেটা বলল,
প্রেম নিবেদনের প্রথম ধাপে সব মেয়েরাই এমন কথা বলে, কিন্তু তাই বলে প্রেমিককে হার মেনে নেওয়া যাবে না। প্রিয় মানুষটা যতবার না বলবে প্রেমিক পুরুষকে তত তার পেছনে ঘুরতে হবে, তবেই না আসল প্রেমিক পুরুষের পরিচয় ফুটে উঠবে। আপনি বুঝতে পারছেন না কেন? মেহেদি হাত উঠিয়ে থামিয়ে দিল ইভাকে, হাসি হাসি মুখে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করতে প্রস্তুত বিলকিসের মা। তুমি যত খুশি সময় নাও, আমি তত দিন তোমার পিছনে পড়ে থাকবো। অপেক্ষা করব তোমার কণ্ঠ থেকে হ্যাঁ শব্দটা শোনার জন্য। ওই স্কুল পড়ুয়া কিশোরদের ন্যায় দিনের পর দিন তোমাকে প্রেম নিবেদন করব। তোমার পিছন পিছন ঘুরঘুর করব, তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলবো, রোজ রোজ তোমাকে বিরক্ত করব। কথাটা বলে থামলো মেহেদি, আবারও বলল, প্রণয় শুরু হওয়ার আগে নিজেই ভালোবাসার মানুষটার পেছন পেছন ভালোবাসার দাবি নিয়ে ঘোরাও যে কতটা শান্তি তা তুমি বুঝবে না মে। ইভা হতাশার নিঃশ্বাস ফেলল। একে বুঝিয়ে খুব একটা লাভ আছে বলে মনে হয় না। তবে ইভা আজ মেহেদির কথার দ্বারা এটা বেশ ভালোভাবে বুঝেছে যে মেহেদি মজা করছে না তার সাথে, মন থেকেই বলছে কথাগুলো। ইভার কথা বাড়ালো না, মলিন কণ্ঠে বলল, আসছি। মেহেদিও আর আটকালো না ইভাকে। রাত কম হয়নি, মেয়েটার এখন বাড়ি ফেরা উচিত। মেহেদি আশেপাশে তাকালো, অতঃপর ইভার পানে একটু এগিয়ে বলল, আচ্ছা, তবে আমাকে ভুলে যেও না। গভীর রাতে তোমার কল্পনায় ঠাঁই দিও আমাকে, ভেবে আমায় নিয়ে। আমাকে ভালোবাসার জন্য নিজের মনকে প্রস্তুত কর একটু একটু করে। ইভা শুনল মেহেদির প্রতিটা কথা, তবে উত্তর দিল না কোনো। ছেলেটার পাশ কাটিয়ে বেরিয়ে গেল চলে যাওয়ার উদ্দেশ্যে। মেহেদিও পিছন ঘুরে তাকালো ইভার পানে, গলার স্বর একটু বাড়িয়ে বলল, সাবধানে যাবে, নিজের প্রতি খেয়াল রাখবে বিলকিসের মা। মনে রেখো তোমার ভালো থাকা খারাপ থাকার সাথে এখন কিন্তু বিলকিসের বাপেরও ভালো থাকা খারাপ থাকা জড়িত। রাত বেড়েছে কিছুটা। আদর্শরা এখনো মৌনতাদের বাড়ি ছেড়ে যায়নি। ও বাড়িতে ফিরে যাওয়ার আগে আদর্শ আর মৌনতাকে একাকী এক ঘরে একটু কথা বলতে দেওয়া হবে। বিয়ে হলো অথচ দুজনের না হলো বাসর আর না হলো একসাথে থাকা। এখন যদি একসাথে একটু কথা বলতেও দেওয়া না হয়, হয়তো আদর্শ আর মৌনতার একই সুতোয় বাধা পড়েছে। মাত্র কিছু সময়ের ব্যবধানে মৌনতার পরিচয়টা গড়িয়েছে আদর্শের স্ত্রী নামে, তবে তাদের একসাথে থাকতে এখনো অনেক বছর বাকি। মৌনতা বসেছিল তার নিজের কক্ষে, তার ভাবি তাকে এখানে এসে রেখে গেছে। যাওয়ার আগে বলে গেছে আদর্শ আসছে। সেই থেকেই মেয়েটার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি ভরে উঠেছে। কেমন ধুকপুক করছে বুকের ভেতর। লজ্জা, ভয়, সংকোচ, ভালো লাগা সব মিলিয়ে এক মিশ্র অনুভূতিতে দিশেহারা মেয়েটা। মৌনতা জানে আজ তাদের বাসর রাত নয়, আর তার স্বামী নামক পুরুষটাও অপরিচিত নয় তার। তবুও কেন এমন হচ্ছে? হয়তো বিয়ের পর এই প্রথম স্বামীর সাথে বাক্যালাপ হবে, তাই এমন হচ্ছে। মৌনতার ভাবনার মধ্যেই আদর্শের কক্ষের দরজা খুলে ঢুকলো ভিতরে। কেঁপে উঠল মৌনতা, আরও অস্থিরতায় ভরে গেল তার চিত্ত। তবে মনে পড়ল ভাবির বলে যাওয়া শেষ কথাগুলো। আদর্শ আসলে তাকে সালাম করো, যতই বাসর রাত না হোক। বিয়ের পরে প্রথম সাক্ষাৎ তোমাদের, একই ক্লাসে পড়ো বলে আবার ভুলে বসো না সবটা। ভাবির বলা কথাগুলো মস্তিষ্কে হানা দিতেই নড়ে চড়ে উঠল মৌনতা। আস্তে ধীরে উঠে দাঁড়ালো সে, একটু এগিয়ে গেল আদর্শের পানে, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আদর্শ হাসলো, দরজাটা ফের আটকাতে আটকাতে বলল, ওয়ালাইকুম আসসালাম। কথাটা বলে পেছনের দিকে ঘুরতেই থ বনে গেল যেন। শাড়িতে কোনো মেয়েকে এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না আদর্শের। অবশ্য মৌনতাকে সর্বদাই সুন্দর লাগে আদর্শের নিকট, তবে আজ যেন মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না ছেলেটা, হুট করেই শক্ত করে জড়িয়ে ধরল মৌনতাকে। হকচকালো মৌনতা, শিহরে উঠল তার বদনখানি। তবে সে কিছু বলার আগে আদর্শ বলল, তোমাকে এত সুন্দর হতে কে বলেছে বলো তো? মৌনতা লজ্জা পেল, মুখ লুকালো আদর্শের বক্ষে, ধীর কণ্ঠে বলল, আপনি আমার থেকে বেশি সুন্দর। আদর্শ ভ্রু কুচকালো, মাথা নিচু করে মৌনতার পানে তাকিয়ে প্রশ্ন করলো, কে বলেছে? আমি। আদর্শ ওষ্ঠ বাঁকিয়ে হাসলো, মৌনতাকে নিজের সাথে আরেকটু জড়িয়ে নিয়ে বলল, তুমি বললে বলে মেনে নিলাম, অন্য কেউ হলে মেনে নিতাম না। মৌনতা হাসলো আদর্শের সাথে, তবে বলল না কিছুই। আদর্শ তার হাতের বাঁধন ঢিলে করলো, মৌনতার মুখ পানে তাকিয়ে বলল, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর কতদিন আপনি আপনি করে ডাকবেন? হয় যতদিন আপনি আমাকে ভালোবাসার কথা না বলবেন ততদিন। ততদিন না হয় আপনি আপনি করেই বলো, তবে তারপর আমি একটা দিনও তুমি ছাড়া বরদাস্ত করবো না বলে দিলাম। মৌনতা মৃদু হাসলো, মাথা নাড়িয়ে সায় জানালো আদর্শের কথায়। ছেলেটা নিজের বন্ধন থেকে ছাড়লো মৌনতাকে, হাত বাড়িয়ে মেয়েটার দুই গাল নিজের দুই হাতের ভাঁজে নিয়ে বলল, অবশেষে তুমি আমার হলে। আমার প্রথম অনুভূতি তার সার্থকতা পেল। আমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তিটা পেয়েই গেলাম। মৌনতা চোখ তুলে তাকালো আদর্শের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, নিজে তো সবটা পেয়ে গেলেন, অথচ আমাকে আমার সবচেয়ে প্রতীক্ষিত বিষয়টাই দিলেন না। আদর্শ কপালে ভাঁজ ফেলে শুধালো, কি দেইনি? এই যে এখনো অবধি ভালোবাসার কথাটাই বলেননি।
কিন্তু আমি তো এর থেকেও বেশি কিছু দিতে চাইছি তোমাকে। আদর্শ দৃষ্টি নেশালো। সে দৃষ্টিতে চোখ রাখার সাহস হলো না। মৌনতার মাথা নুইয়ে ছেলেটার হাত থেকে ছোটার জন্য হাসপাস শুরু করলো, তবে তাকে ছাড়লো না আদর্শ। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল মৌনতার তীরে কম্পিত ওষ্ঠের পানে। অতঃপর হুট করে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া মিলিয়ে দিল মেয়েটার নরম কোমল ওষ্ঠের ভাঁজে। মৌনতা প্রথমে হকচকিয়ে উঠলেও পরক্ষণে সামলে নিল নিজেকে। লাজে দুই গালে রক্তিম আবার ছড়িয়ে পড়ল মেয়েটার। আদর্শ নিজের বন্ধন আরও গাঢ় করলো, হাত বাড়িয়ে নিজের আরও নিকটে টেনে নিল মৌনতাকে। কত বছরের কত অপেক্ষার পর সে পেয়েছে তার কাঙ্ক্ষিত রমণীকে। লাগামহীনভাবে আদর্শ শুষে নিতে শুরু করলো মৌনতার ওষ্ঠের অমৃত সুধা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল কেউ একজন। আদর্শকে ডেকে বলল, আদর্শ ভাই, সবাই ডাকছে আপনাকে, বাড়িতে যেতে হবে। আদর্শ বিরক্ত হলো, বেশ কপালে বিরক্তির রেখা ফুটে উঠল স্পষ্ট। তবুও সে ছাড়ল না মৌনতাকে। নিজের কাজ চরিতার্থ করতে আরও তৎপর হলো। নিজ ওষ্ঠের প্রবল ঘর্ষণে রীতিমতো নাজেহাল করে তুলল মৌনতাকে। মেয়েটা হাত তুলে ঠেলে নিজের কাছ থেকে সরিয়ে দিতে চাইল আদর্শকে। ছেলেটা তবুও পিছু হটল না। মৌনতার চুলের মুঠি খামচে ধরে আরও কাছে টেনে নিল। বেশ কিছুটা সময় অতিবাহিত হলে নিজের তৃষ্ণা মিটিয়ে তবে আদর্শ ছাড়ল মেয়েটাকে। মৌনতা ওষ্ঠ খুলে কিছু বলবে তার আগেই আবারও আদর্শ আলতো করে স্বল্প সময় নিয়ে চুমু খেলো মেয়েটার ওষ্ঠে। অতঃপর মৃদু হেসে বলল, আজকের মতো আসছি প্রিয়তমা, নিজের যত্ন নিও। কথাটা বলেই দুই পা পিছিয়ে এলো আদর্শ। পিছনে ঘুরে ধীর পায়ে উদ্যত হলো কক্ষ থেকে বেরিয়ে যেতে। মৌনতা পিছু ডাকলো, নমনীয় কণ্ঠে বলল, সাবধানে যাবেন। ইভার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি প্রায় 11:30টার কাছাকাছি। ইভা গাড়ি থেকে নেমে তাকালো আশেপাশে। ইতিমধ্যে বাড়ির কৃত্রিম আলোগুলো সব নিভে গেছে, শুধুমাত্র বাড়ির মূল ফটকে একটা আলো দেখা যাচ্ছে। ইভা দীর্ঘশ্বাস ফেললো, পা চালিয়ে ঢুকলো ভিতরে। বাড়ির মূল দরজা থেকে ঢুকতেই অন্ধকারের মধ্যে ডাক পড়লো তার নাম ধরে, ইবা দাঁড়াও। ইভা দাঁড়ালো, পাশ ফিরে আবিষ্কার করলো তার পিতা আনিসুল হককে। চোখে মুখে পৌর লোকটার একরাশ গম্ভীরতা। আনিসুল হক এসে দাঁড়ালো ইভার মুখোমুখি, গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে রাত 8টার মধ্যে বাড়ি ফিরতে বলেছিলাম আমি, এখন 11:30 বাজে। ইভা আশেপাশে তাকালো, আমতা আমতা করে জবাব দিল, বান্ধবীর বিয়ে ছিল আপু, খাওয়া দাওয়া শেষ করতে করতেই 10টা বেজে গেছে। আর বাড়ির ড্রাইভার চাচা তো ছিলই, সমস্যা কি আছে? ইভার কথা শেষ হতে না হতেই মেয়েটার গালে সপাটে একটা চড় পড়ল। চোখে ঝুলানো চশমাটা ছিটকে পড়লো কাছে পিঠে কোথাও। আনিসুল হক হুঙ্কার ছেড়ে বললেন, ড্রাইভার ছিল না, কে ছিল? আমি জানতে চাইছি। আমি তোমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে বলেছি, ফেরোনি কেন তুমি? ইভা গালে হাত দিয়ে ফুপিয়ে উঠল, তবে বাবার মুখের উপর বলল না কিছুই। আনিসুল হক আবারও হুঙ্কার ছাড়লো, ধমকে বলল, আজ একদিন এমন করছো বলে ছেড়ে দিলাম তোমাকে, ভবিষ্যতে কখনো যেন আমার অবাধ্য হতে দেখি না। যাও, রুমে যাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।